প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালোবাসার কুড়ে ঘরে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুরু হচ্ছে আজকের গল্প। মন্ত্রী বৌদি মিথ্যা অপবাদে জেল খাটা ছেলেটি যখন বিশ্ব সেরা ফুটবলার। তো চলুন গল্পে যাওয়া যাক। মুম্বাইয়ের দুপুর মানে একরাশ ব্যস্ততা। সেন্ট জেভিয়ার্স কলেজের করিডোরে তার ব্যতিক্রম নয়। এরই মাঝে নিজের বন্ধুদের বৃত্তে যেন এক আলাদা জগৎ তৈরি করে হেঁটে আসছিল আজকের গল্পের নায়ক ঈশান আহমেদ। তার হাঁটাচলায় এমন একটা ভাব যেন এই করিডোরের টাইলসগুলো তাকে সমীহ করে চলেন। তার বন্ধু জাহেদ আর কবিরের আলোচনায় তখন ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ নিয়ে তুঙ্গে। ঈশান ভাই, কাল রাতে ম্যাচ দেখলি? মুম্বাই সিটি এফসি যা খেললো না, কিন্তু সত্যি বলছি, ওদের স্ট্রাইকারের জায়গায় যদি তুই থাকতি, স্কোর লাইনটা অন্যরকমই হতো। ওই সহজ সুযোগটা কেউ মিস করে? আমার তো দেখে মাথা গরম হয়ে যাচ্ছিল। ঈশান ঠোঁটের কোণে একটা হালকা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলেন, সবাই আমার মতো ফিনিশিং নিয়ে জন্মায় না জাহেদ, ওটা ঈশ্বর প্রদত্ত একটা গুণ। বল পায়ে পেলে আমার দিমাগে আগে আমার পা চলে, আর বল সোজা জালে। ওদের মতো প্লেয়াররা চাপ নিতে পারে না, তাই সহজ সুযোগেও নার্ভাস হয়ে যায়। এই জন্যই তো তোকে আমরা দ্য ফিনিশার বলি। কিন্তু তোর ওই অ্যাটিটিউডটা না ভাই, একদম কিলার। মনে হয় যেন গোটা দুনিয়া তোর ইশারায় চলে। মাঝে মাঝে তো আমাদেরও তোর সাথে কথা বলতে ভয় করে ভাই। যেদিন নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে শিখবি, সেই দিন দুনিয়ায় তোর কথাও শুনবে। আমার অ্যাটিটিউড আমার আত্মবিশ্বাস থেকে আসে, অহংকার থেকে নয়। যারা যোগ্য তারা টিকে থাকে, বাকিরা হারিয়ে যায়। ঈশান যখন নিজের জীবনদশার কথা বলছিল ঠিক তখনই উল্টো দিক থেকে ভেসে আসছিল এক ঝাঁক হাসির শব্দ। গল্পের নায়িকা সাইমা তার দুই বান্ধবী ফতিমা আর আয়েশাকে নিয়ে আসছিল। ঈশাকে দেখা মাত্রই সামিয়ার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, আর মুখে ফুটে উঠল এক দুষ্ট পরিকল্পনা। তার বান্ধবী ফতেমা কুনুই দিয়ে সামিয়াকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, সামিয়া দেখ, তোর শিকার আসছে, মিস্টার অ্যাটিটিউড। আজ ভুলভ্রমে আছে। প্লিজ আজ আবার নতুন কোনো কাণ্ড করিস না। লোকটা সবার সামনে আজ আবার ইনসাল্ট করে দেবে। সামিয়া চুলটা কানের পেছনে সরাতে সরাতে চোখে দুষ্টুমির ঝিলিক নিয়ে বলেন, কাণ্ড তো হবেই ফাতিমা, তুই শুধু দেখতে থাক। এই যে বরফের পাহাড়টা দেখছিস না, এর চূড়ায় আমি প্রথম পা রাখবো। কি আর করবো ইয়ার, দিল জো দে ব্যাঠি উসকো। আর ইনসাল্ট, আরে লোহা লোহাকে কাটে। দেখবি আজ ওর অ্যাটিটিউডের জবাব আমি কিভাবে দিই। কিন্তু লোকটা বড্ড গম্ভীর সামিয়া। ওর চোখের দিকে তাকালে কেমন যেন ভয় লাগে। সবার সামনে যদি তোকে অপমান করে বসে, ওর যা মেজাজ। অপমান তো দুর্বলরা হয়, আমি তো ওর সাথে যুদ্ধ করতে চাচ্ছি। আর যুদ্ধে হয় হার হবে নয়তো জিত, কিন্তু আমি চেষ্টা না করে হার মানবো না। তাছাড়া ওর ওই গম্ভীর চোখের পেছনে কি আছে সেটা জানার আগ্রহ আমার সবচেয়ে বেশি। মানুষ তো আর পেট থেকে অ্যাটিটিউড নিয়ে জন্মায় না, তাই না? কথা শেষ না হতেও ঈশানের দলটা প্রায় তাদের মুখোমুখি চলে আসে। সামিয়া এক মুহূর্ত দেরি না করে তার বান্ধবীদের অবাক করে দিয়ে ঈশানকে ঠিক সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায়। ঈশান আর তার বন্ধুরা হঠাৎ করে থেমে যেতে বাধ্য হয়। করিডোরের চলমান স্রোত যেন ওদের চারপাশে এসে থমকে গেল। ঈশান ভুরু কুঁচকে সামিয়ার দিকে তাকালো। এমন স্পর্ধা সে আগে দেখেনি। সামিয়ার মুখে লেগে আছে সেই মিষ্টি অথচ ধারালো হাসি, আর তার দৃষ্টি সরাসরি ঈশানের চোখে। সামিয়া নাটকীয়ভাবে একটা শ্বাস ফেলে মিষ্টি করে হেসে বলেন, এক্সকিউজ মি, আপনার অ্যাটিটিউডটা কি একটু সাইডে রাখবেন? আমার যেতে অসুবিধা হচ্ছে। মানে এটা এতটাই জায়গা নিয়ে আছে যে পুরো করিডোরটাই ব্লক হয়ে গেছে। ঈশানের বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসি চাপার চেষ্টা করে। ঈশান সামিয়াকে আপাতমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নেন। তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস। আমার অ্যাটিটিউড আমার পরিচয়, আর আমার পরিচয় আমার সাথেই থাকে, সাইডে রাখার জন্য নয়। তোমার যদি খুব সমস্যা হয় তাহলে রাস্তা বদলে নাও। মুম্বাই শহরে রাস্তার অভাব নেই। রাস্তা বদলাতে তো আসিনি মিস্টার হ্যান্ডসাম, এসেছি আপনার অ্যাটিটিউডের কারণটা জানতে। মানে এত কিসের আপনার?
কোনো স্পেশাল সাপ্লিমেন্ট নেন নাকি সকালবেলা? নাকি ভাবেন আপনার নিঃশ্বাসের সাথে অক্সিজেন নয় বরং অ্যাটিটিউড বের হয়? আমার তো তাই মনে হচ্ছে। সামিয়ার এই সরাসরি আক্রমণে কবি আর জায়েদ আর হাসি চেপে রাখতে পারে না। ঈশানের চোয়াল শক্ত হয়ে আসে। এত স্পর্ধা তাকে এর আগে কোনো মেয়ে তো দূরের কথা কোনো ছেলেও দেখায়নি। দেখো মেয়ে, আমার সাথে কথা বলার আগে 10 বার ভাববে। আমি সবার সাথে কথা বলি না, আর তুমি কে সেটা আমি জানিও না, আর জানতে আগ্রহীও নেই। বাহ, তাহলে তো আমি খুব লাকি আপনি আমার সাথে কথা বলছেন। আচ্ছা, আপনার নামটা তো ঈশান, তাই না? ঈশান আহমেদ। আপনার ভাই আরমান আহমেদ শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানদের মধ্যে একজন। আহমেদ ইন্ডাস্ট্রিজের মালিক। নিজের ব্যক্তিগত তথ্য এত নিখুঁতভাবে বলতে শুরু করে ঈশান আরও অবাক হয়। সে বুঝতে পারে এই মেয়ে শুধু তাকে চেনে না, তার সম্পর্কে ভালো করেই খোঁজখবর রাখেন। তাতে তোমার কি? তুমি কি আমার ইন্টারভিউ নিতে এসেছো? আরে না না, ইন্টারভিউ কেন নেব? আমি তো জাস্ট ভাবছিলাম ভাইয়ের টাকায় আর নামে এত অ্যাটিটিউড দেখানোটা কি ঠিক? আপনার নিজের কিছু আছে দেখানোর মতো, নাকি পুরোটাই ধার করা? মানে আপনার নিজের পরিচয়টা কি? আরমান আহমেদের ভাই, নাকি এর বাইরেও কিছু আছে? ভেবে দেখবেন। আর হ্যাঁ, টাকার গরম আমাকে দেখে লাভ নেই মিস্টার আহমেদ। আমার বাবা তারিক হুসেইন টেক্সটাইলসের মালিক, তাই টাকা বা ক্ষমতা জিনিসটা কি সেটা আমি জন্ম থেকে দেখে আসছি। ওটা আমাকে প্রভাবিত করে না। যেটা করে সেটা হলো একজন মানুষের নিজের পরিচয়। আমি আপনার সেই পরিচয়টাই জানতে আগ্রহী। এই কথাটা যেন এক ধারালো ছুরির মতন ঈশানের অহংকারে গিয়ে লাগেন। তার মুখটা রাগে লাল হয়ে যায়। সে ভালো করেই জানে সবাই তাকে তার ভাইয়ের পরিচয় চেনে এবং এটাই তার সবথেকে বড় দুর্বলতা। সে রাগে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, কারণ সে জানে এখানে তর্ক করলে ভিড় জমে যাবে, যা সে একেবারেই চায় না। সে সামিয়ার দিকে তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে আগুন ঝরছিল। আমার কি আছে আর কি নেই সেটা তোমার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন আমার নেই। আর হ্যাঁ, আমার রাস্তা থেকে সরো এক্ষুনি। ঈশান এবার সামিয়াকে পাশ কাটিয়ে একরকম ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়। তার বন্ধুরা দ্রুত তাকে অনুসরণ করে। সামিয়া একটু টলে গেলেও নিজেকে সামলে নেয়। তার মুখে কোনো অপমানের চিহ্ন নেই, বরং একটা গভীর বিজয়ী হাসি ফুটে ওঠে। ফাতিমা উত্তেজিত গলায় বলে, কে রে, লোকটা তো তোকে প্রায় মেরে ফেলতো। তোর ভয় করে না? দেখলি না কেমন রেগে গিয়েছিল? সামিয়া চুল ঠিক করতে করতে শান্ত গলায় বলেন, আরে ধুর, বাক্যে খোঁচা দেওয়ার মজাই আলাদা। দেখলি না কেমন লেগে গেল? তার মানে আমার কথাগুলো ঠিক জায়গায় গিয়ে লেগেছে। ওর অহংকারের বর্মে আমি প্রথম ফাটল ধরিয়েছি। কিন্তু ও তো তোকে পাত্তাই দিল না, উল্টে ধাক্কা দিয়ে চলে গেল। সামিয়া ঈশানের যাওয়ার পথের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলেন, আজ পাত্তা দেয়নি, কিন্তু আমার কথাগুলোর মাথায় সারা রাত ঘুরবে দেখিস। এই অ্যাটিটিউডের বরফ আমিই গলাবো। ঈশান আহমেদ শুধু সামিরারই হবে। আজকের জন্য এতটুকু যথেষ্ট। কিন্তু কেন সামিয়া? কলেজে তো আরো অনেক ভালো ছেলে আছে। তুই কেন এমন একজনের পেছনে পড়ে আছিস যে তোকে সম্মানই করে না? তুই কি সত্যি সত্যি ওকে? ফতিমার কথা শেষ হওয়ার আগেই সামিয়া মুখটা হঠাৎ করেই নরম হয়ে আসে। আগে সেই দুষ্টুমি ভরা মেয়েটা যেন হারিয়ে গেল, এক গভীর আবেগে ডুবে যায়। সে ঈশানের যাওয়ার পথের দিকে তাকিয়ে প্রায় ফিসফিস করে বলেন, তোরা বুঝবি না, ওর ওই অ্যাটিটিউডের দেয়ালের পেছনে যে মানুষটা আছে আমি তাকে দেখেছি। ওর চোখে একটা অদ্ভুত একাকিত্ব আছে, একটা কষ্ট আছে, যা ও কাউকে দেখাতে চায় না। দুনিয়ার সবাই ওর বাইরের রূপটা দেখে, ওর রাগটা দেখে, কিন্তু আমি ওর ভেতরের ক্ষতটা সরাতে চাই। ওর সব রাগ, সব অভিমান আমি নিজের করে নিতে চাই। ওর হাসির কারণ হতে চাই আমি। দরকার হলে ওর জন্য পুরো দুনিয়ার সাথে একা লড়বো, ওর ঢাল হয়ে দাঁড়াবো। কিন্তু ঈশান আহমেদকে তো আমি আমার করেই ছাড়বো। ওর জীবনের গল্পটা আমার সাথেই লেখা হবে, দেখিস। সন্ধ্যায় আধারে যখন মুম্বাইয়ের আকাশে গ্রাস করছিল, তখন আহমেদ ভিলার নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠেছিল। আরমান আহমেদ, ঈশানের বড় ভাই, বসার ঘরে বসে ল্যাপটপে কিছু জরুরি ইমেল দেখছিল। তার স্ত্রী সাজেদা বেগম ধীর পায়ে তার কাছে দাঁড়ায়। তিনি শুধু আরমানের স্ত্রী নয়, এই এলাকার একজন প্রভাবশালী সংসদ সদস্য। আরমান, আপনি এখনও কাজ করছেন? ডিনারের সময় তো হয়ে এলো। সারাদিন তো অফিসে এত চাপ,
বাড়িতে এসেও যদি একটু বিশ্রাম না নেন তাহলে শরীরটা তো ভেঙে পড়বে। আরমান ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে ক্লান্ত গলায় বলে, আর একটু কাজ বাকি আছে সাজেদা, একটা জরুরি ডিল নিয়ে কথা চলছে, তুমি বসো, আমি আসছি। সাজেদা আরমানের পাশে সোফায় বসে, তার কাঁধে আলতো করে হাত রেখে বলেন, সারাদিন তো অফিসের চাপ, বাড়িতে এসেও যদি শান্তি না পান। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, বেশ কিছুদিন ধরেই ভাবছি, কিন্তু আপনাকে বলে বিরক্ত করতে চাইনি। বলো, কি ভাবছো? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? ঈশানকে নিয়ে। ছেলেটা বড় হচ্ছে, ওর চালচলন, ওর রাত করে বাড়ি ফেরা, ওর বন্ধু বান্ধব আমার কেমন জানি ঠিক লাগে না। আপনি ওর বড় ভাই, ওর অভিভাবক। আব্বু আমি তো আমাদের হাতে ওকে দিয়ে গিয়েছেন, ওর সাথে কি একটু শক্ত হয়ে কথা বলবেন? আপনি তো জানেনই সামনে নির্বাচন, আমি এবার মিনিস্টার পদের জন্য লড়ছি। আপনাদের পরিবারের দিকে এখন হাজার হাজার ক্যামেরা তাক করা আছে। ঈশানের একটা ছোট্ট ভুলে মিডিয়ার কাছে বিশাল খবর হয়ে যাবে। বলেছি তো কতবার, ও আমার কোনো কথাই শুনতে চায় না। ওর মাথায় শুধু ফুটবল আর নিজের অ্যাটিটিউড। আমি ওকে আমাদের বিজনেসে আনতে চাই, কিন্তু ওর কোনো আগ্রহই নেই। ছোটোবেলায় আব্বু আম্মু চলে যাওয়ার পর আমি ওকে আগলে রেখেছি, কিন্তু এখন ও বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। তা তো চাইবেই, কিন্তু ভুল পথে গেলে আটকাতে হবে, তাই না? আজকালকার দুনিয়া খুব খারাপ, কখন কোন নেশার পাল্লায় পড়ে যায় ভাবতেও আমার ভয় করে। ওর বয়সী ছেলেরা আজকাল কি না কি করছে ভাবতেও আমার ভয় করে। ঈশান যদি এমন কোনো স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে তাহলে আমার এত বছরের রাজনৈতিক ক্যারিয়ার এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আমাদের সম্মান, আমাদের পরিবারের নাম, সব কিছু তো ওর সাথেই জড়িয়ে আছে। সাজিদার প্রতিটি শব্দ ছিল অত্যন্ত পরিকল্পিত। সে আরমানের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করছিল, পরিবারের সম্মান। তুমি কি কিছু সন্দেহ করেছো সাজেদা? ঈশান কি এমন কিছু করেছে যা আমাদের অজানা? না না, আমি ঠিক তা বলছি না, তবে সেদিন ওর এক বন্ধুর সাথে ওকে দেখেছিলাম। ছেলেটাকে আমার খুব একটা ভালো লাগেনি, আর ঈশানেরও চোখ মুখ কেমন জানি লাগছিল। হয়তো আমারই দেখার ভুল, মনটা সারাক্ষণ কোডাকে। আরমানের চিন্তার সাগরে ডুবিয়ে দিয়ে সাজেদা সেখান থেকে উঠে নিজের ঘরের দিকে চলে যায়। ঘরে ঢুকে দরজা বন্ধ করে তার মিষ্টমুখে অভিব্যক্তি বদলে গিয়ে এক করুর রূপ ধারণ করে। সে তার ফোন বের করে একটা নম্বরে কল দেয়। হ্যালো, কাজ হয়েছে? জি ম্যাডাম, মাল রেডি আছে, কখন পৌঁছাতে হবে? এখনই। বাড়ির পেছনে গেটে চলে দারোয়ানকে ম্যানেজ করা আছে। আসুন, কোনো ভুল যেন না হয়। আমার পথের সবচেয়ে বড় কাঁটাটা আজ রাতেই সারাতে হবে। সামনে নির্বাচন, আমি এবার মিনিস্টার হতে চলেছি। এই সময় আহমেদ ভিলায় একটা ড্রাগ অ্যাডিক্ট আছে। এই খবরটা বাইরে গেলে আমার সব শেষ হয়ে যাবে। আমার ওর ভাইয়ের জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমি আমার ক্ষমতার জন্য সব কিছু ধ্বংস করে দিতেই পারি। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, 20 বছর ধরে এই লাইনে আছি, কাজ নিখুঁত হবে। কিন্তু কিন্তু কি? টাকা নিয়ে ভাবছিস? কাজ হয়ে গেলে এত টাকা পাবি যে তোর 7 পুরুষ বসে খেতে পারবে। শুধু আমার পথের সবচেয়ে বড় কথাটা আজ রাতেই সরাতে হবে। সামনে নির্বাচন, আমার ইমেজে কোনো দাগ লাগলে আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আর এই ছেলেটা আমার জন্য একটা টাইম বোমা। এর একটা ভয়ঙ্কর রহস্য আছে, যেই রহস্য বাহির হলেই আমি শেষ হয়ে যাব। সেসব হওয়ার আগে ওকেই বাড়ি থেকে বের করতে হবে। ফোনটা কেটে দিয়ে সাজেদা কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে ক্ষমতায় লোভ আর ঈশানের প্রতি তীব্র ঘৃণা। কয়েক মিনিটের পর সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে ঈশানের ঘরের দিকে এগোয়। ঈশান তখন ক্লাবের প্র্যাকটিস থেকে ফিরে শাওয়ার নিচ্ছিল। এটাই সুযোগ। সাজেদা সাবধানে ঈশানের ঘরের দরজা খোলেন। ঘরটা একটু অগোছালো। ঈশানের কালো লেদার জ্যাকেটটার বিছানার ওপর পড়ে আছেন। সাজেদা দ্রুত এগিয়ে গিয়ে জ্যাকেটটা হাতে নেয়, তারপর নিজের শাড়ির আঁচলের ভেতর থেকে একটা ছোট্ট স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট বের করে। প্যাকেটের ভেতরে সাদা পাউডারের মতন কিছু একটা। এক মুহূর্তের জন্য তার হাতটা কাঁপে, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামনে নেয়। সে প্যাকেটটা সাবধানে জ্যাকেটের ভেতরে পকেটে ঢুকিয়ে দেয়। কাজটা শেষ করে সে একবার দরজার দিকে তাকায়। শাওয়ারের শব্দ তখনও চলছে। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে, যেন কিছুই হয়নি। তার মুখে এখন এক বিজয়ের হাসি। ঈশানের ভাগ্য লেখা হয়ে গেছে। রাত প্রায় 10টা। আহমেদ পরিবারের 3 জন ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। পরিবেশটা থমথমে। আরমান কিছু বলার জন্য উৎসুক করছিল, আর ঈশান বরাবরের মতন চুপচাপ নিজের ফোনের দিকে দেখছিল।
সাজেদা দুজনের মুখের দিকে তাকিয়ে পরিস্থিতি আঁচ করার চেষ্টা করেছিল। আরমানের গলা পরিষ্কার করে কিছুটা কঠোর গলায় বলেন, ঈশান, খাওয়ার সময় ফোনটা অন্তত রাখতে পারিস? ঈশান ফোন থেকে চোখ না সরিয়ে বলে, বলো ভাইয়া, শুনছি। তোর সাথে আমার কিছু কথা ছিল। তোর কলেজ, তোর বন্ধু বান্ধব সব কি ঠিকঠাক চলছে? তোর ভাবি বলছিল তোর কিছু বন্ধুর সঙ্গ নাকি ভালো নয়। ঈশান বিরক্ত হয়ে ফোনটা পাশে রাখেন। ভাবি, আমার বন্ধুদের চেনো নাকি? আর আমার লাইফে আবার কি ঠিকঠাক চলবে না? সবই পারফেক্ট আছে। তোমরা অকারণে চিন্তা করো। আমার লাইফটা আমাকে আমার মতো করে বাঁচতে দিও প্লিজ। তোর লাইফ মানে কি যা খুশি তাই করা? আমরা তোর অভিভাবক। আমি চাই তুই পড়াশোনা আর ক্যারিয়ারের দিকে মন দে। এই ফুটবল খেলে কি হবে? সারা জীবন তো আর খেলতে পারবি না। ফুটবল আমার প্যাশন ভাইয়া, আর আমি যা করি মন দিয়ে করি। আর বিজনেসের কথা বলছো, তোমার মতো সারাদিন ফাইলের মধ্যে ডুবে থাকার কোনো শখ আমার নেই। তুমি প্লিজ আমার প্যাশন নিয়ে প্রশ্ন তুলো না। সাজেদার পরিস্থিতি শান্ত করার ভান করেন। আহা, তোমরা দুজনেই শান্ত হও। খাওয়ার সময় এত কথা কেন? আরমান, ও তো এখনো ছোট, আস্তে আস্তে সব বোঝা যাবে। আর তুইও ঈশান, ভাইয়া তোর ভালোর জন্যই বলে। ঠিক সেই মুহূর্তে বাড়ির ডোর বেলটা তীব্রভাবে বেঁচে ওঠে। এত রাতে কে আসতে পারে? এটা ভেবেই তিনজন অবাক হয়। বাড়ির কাজের লোক দরজা খুলতেই ভেতরে ঢোকে ইন্সপেক্টর খান আর তার সাথে আরও তিনজন পুলিশ অফিসার। আরমান দাঁড়িয়ে গিয়ে অবাক হয়ে বলেন, ইন্সপেক্টর খান, আপনি এত রাতে? সব কিছু ঠিক আছে তো? দুঃখিত মিস্টার আহমেদ, আপনাকে বিরক্ত করার জন্য। আমাদের কাছে একটা পাকা ইনফরমেশন আছে। আমরা আপনার বাড়িটা একবার সার্চ করতে চাই। সাজেদা এগিয়ে এসে নিজের পরিচয় ও ক্ষমতা দাপট্য দেখিয়ে বলেন, ইন্সপেক্টর, আপনি জানেন আমি কার বাড়িতে এসেছেন? আমি এমপি সাজেদা বেগম। কোনো প্রমাণ ছাড়া, কোনো ওয়ারেন্ট ছাড়া আপনি এইভাবে আমাদের সম্মানহানি করতে পারেন না। আপনার বিরুদ্ধে আমি ডিপার্টমেন্টে কমপ্লেন করব। ইন্সপেক্টর খান পকেট থেকে একটি কাগজ বের করে বলেন, ম্যাডাম, আমি আমার দায়িত্ব পালন করছি। আর এটা সার্চ ওয়ারেন্ট। আইন সবার জন্য সমান। আমাদের কাছে খবর আছে আপনার বাড়িতে নিষিদ্ধ মাদকদ্রব্য, ড্রাগস আছে। ড্রাগস শব্দটা যেন একটা বোমার মতন বসার ঘরে ফেটে পড়ে। আরমানের পায়ের তলার মাটি যেন সরে যায়। সে অবিশ্বাসের দৃষ্টিতে ঈশানের দিকে তাকায়। ঈশানও ততোধিক অবাক। সাজেদা এমনভাবে চমকে ওঠার অভিনয় করে যেন সে আকাশ থেকে পড়েছে। হোয়াট? ড্রাগস আমাদের বাড়িতে? এটা অসম্ভব। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। সাজেদা কান্না ভান করে। আরমান হাত চেপে ধরে বলে, হে আল্লাহ, এসব কি শুনছি আমি? ইন্সপেক্টর, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। এটা আহমেদ ভিলা, কোনো অপরাধীর আড্ডা নয়। ভুল হচ্ছে কিনা সেটা সার্চ করলেই বোঝা যাবে। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। প্লিজ আমাদের সহযোগিতা করুন মিস্টার আহমেদ, না হলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আরমান আর কিছু বলতে পারে না। পুলিশেরা সারা বাড়ি তল্লাশি শুরু করে। সাজেদা এমনভাবে আরমানের হাত ধরে দাঁড়িয়ে থাকে যেন সে খুব ভয় পেয়েছে। ঈশান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখে অবিশ্বাস আর তীব্র রাগ। সে বুঝতে পারছে এটা কোনো ষড়যন্ত্র, কিন্তু কিছুই মাথায় আসছে না। কিছুক্ষণ পর দুজন পুলিশ অফিসার ঈশানের ঘর থেকে তার কালো লেদার জ্যাকেটটা নিয়ে আসেন। স্যার, জ্যাকেটটা ওনার ঘরেই ছিল। ইন্সপেক্টর খান জ্যাকেটটা হাতে নেন এবং সেটার পকেটগুলো পরীক্ষা করতে শুরু করেন। আর ঠিক তখনই ভেতর পকেট থেকে সেই ছোট্ট প্লাস্টিকের প্যাকেটটা বেরিয়ে আসে। ইন্সপেক্টর খান প্যাকেটটা তুলে ধরেন, ঈশানের চোখের দিকে তাকিয়ে বলেন, এটা কি মিস্টার ঈশান আহমেদ? প্যাকেটটা দেখার সাথে সাথে ঈশানের দুনিয়া যেন ওলটপালট হয়ে যায়। সে বুঝতে পারে তাকে ভয়ঙ্করভাবে ফাঁসানো হয়েছে। এটা আমার না, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি জানি না এটা কোথা থেকে এলো। এটা একটা ষড়যন্ত্র, আমাকে কেউ ফাঁসিয়েছে। আরমান ঈশানের দিকে দানবের মতন এগিয়ে গিয়ে তার শার্টের কলার ধরে সজোরে ঝাঁকিয়ে ববৃত, চুপ কর, একদম চুপ। আমার বাড়িতে এসব? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? তুই আমাদের পরিবারের মুখে চুনকালি মাখালি। ভাই, বিশ্বাস করো আমাকে, আমি এসব করি নাই। তুমি তো জানো ভাবি, তুমি তো জানো আমি এসব করি না। তুমি প্লিজ ভাইয়াকে বোঝাও,
তুমি তো আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসো। সাজিদা আরমানের হাত ধরে ফুপিয়ে কেঁদে ওঠে, আর অভিনয় এতটাই নিখুঁত ছিল যে আরমানের মনে আরো কোনো সন্দেহ লেশ মাত্র থাকে না। আমি কি করে জানবো ঈশান? তুই আমাদের সবার মাথায় হেড করে দিলি। আমি একজন এমপি, দেশের মানুষের সেবা করি, আর আমার নিজের বাড়িতে এসব? লোকে কি বলবে? আমার বাড়ির লোকেরা কি ভাববে? তুই আমার মুখ দেখানোর জায়গা রাখলি না। আর যদি তোর আব্বু আমি বেঁচে থাকতেন, তারা কি ভাবতেন? আরমান ঈশানকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে বলে, তোর মুখ আমি আর দেখতে চাই না। নিয়ে যান ওকে ইন্সপেক্টর। আইন যা শাস্তি দেবে আমি তাতে কোনো হস্তক্ষেপ করব না। আজ থেকে ও আমার ভাই নয়। ভাইয়া, আমার কথাটা শোনো একবার প্লিজ। আমি নির্দোষ। কিন্তু আরমান তার মুখ ফিরিয়ে নেয়। তার চোখে ছিল একরাশ ঘৃণা আর হতাশ। পুলিশ ঈশানের হাতে হাতকড়া পরিয়ে দেয়। ঈশান হতভম্ব হয়ে কয়েকবার তার ভাই, একবার তার ধৃত ভাবি আর একবার তার সাজানো গোছানো বাড়িটার দিকে তাকায়। এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে গেল। রাত গভীর হয়েছে। থানা চত্বরে কয়েকজন সাংবাদিক আর উৎসুক জনতার ভিড়। আহমেদ পরিবারের ছোট ছেলে মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা আগুনের মতন ছড়িয়ে পড়ছে। পুলিশ ঈশানকে গাড়ি থেকে নামিয়ে থানার ভেতরের দিকে নিয়ে যাচ্ছিল। ঈশানের মাথা নিচু, তার হাতকড়া পরা হাত দুটো কাঁপছে। তার অহংকার আর অ্যাটিটিউড সবকিছু যেন ভেঙে চোরমার হয়ে গেছে। সাংবাদিকের ফ্ল্যাশের আলো তার চোখে ছুরির মতন বিচ্ছে। তার মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন, ঘুম ভাঙলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে তার নাম ধরে ডাকে। সেই কণ্ঠস্বর তার খুব চেনা। ঈশান। ঈশান চমকে মুখ তুলে তাকায়। ভিড় ঠেলে পুলিশের ব্যারিকেড পেরিয়ে পাগলের মতন ছুটে আসছে সামিয়াম। তার চুলগুলো এলোমেলো, ওড়না কাঁধ থেকে খসে পড়ছে। চোখ দুটো কান্নার কারণে লাল হয়ে ফুলে আছে। সে কিভাবে খবর পেয়েছে, কিভাবে এত রাতে এখানে এসেছে, ঈশান কিছুই ভাবতে পারে না। একজন মহিলা কনস্টেবল সামিয়াকে মাঝপথে আটকে দেয়। সামিয়া কনস্টেবলের কাছে কাকুতি মিনতি করে, কান্না তার গলায় বুঝে আসছে। প্লিজ আমাকে একবার ওর সাথে কথা বলতে দিন, জাস্ট 1 মিনিট ম্যাম প্লিজ, ও আমার বন্ধু। ঈশানকে নিয়ে পুলিশ প্রায় থানার গেটের কাছে পৌঁছে গিয়েছে। সে একবারের জন্য দাঁড়ায়। সে সামিয়ার দিকে তাকায়। সেই মেয়েটা যে গতকাল কলেজে তাকে জ্বালাতন করেছিল, এখন তার জন্য এভাবে পাগলের মতন ছুটে এসেছে। ঈশানের দৃষ্টি যে ছিল একরাশ কষ্ট, অসহায়ত্ব আর না বলা অনেক কথা। এই মেয়ে, তুমি এখানে কেন? চলে যাও এখান থেকে। ঈশান, আমি জানি তুমি নির্দোষ। আমি জানি তোমাকে ফাঁসানো হয়েছে। তোমার চোখ বলে দিচ্ছে তুমি নির্দোষ। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। আমি অপেক্ষা করব তোমার জন্য। সামিয়া কথাগুলো ঈশানের কানে পৌঁছায়। এই মিথ্যা ভিড়ে, এই অবিশ্বাসে অন্ধকারে এই একটা কণ্ঠস্বর যেন তার হৃদয়ে গিয়ে আঘাত করে। তার মনে হয় এই দুনিয়ায় অন্তত একজন আছে যে আমাকে বিশ্বাস করে। আমি ফিরব, অবশ্যই দেখব। তার পাথরের মতন শক্ত হয়ে যাওয়া চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ঈশান ফিসফিস করে, যা হয়তো সামিয়ার কান পর্যন্ত পৌঁছয়নি। আমার জন্য অপেক্ষা করো না সামিয়া, আমার জীবনটা শেষ হয়ে গেছে। পুলিশ ঈশানকে ট্রেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যেতেই থানার ভারী লোহার গেট বিকট শব্দ বন্ধ হয়ে যায়। গেটের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে সামিয়া। মনে মনে প্রতিজ্ঞা করে সত্যি সে বের করবেই। দূরে গাড়ির আড়ালে বসে আরমানও দেখছিল সব। তার চোখে জল থাকলেও স্ত্রীর কথা অন্ধ হয়ে সে সত্য মিথ্যার পরোক্ষ করতে পারছিল না। আহমেদ বিলার নরম বিছানা ছেড়ে ঈশানের ঠিকানা এখন জেলের স্যাঁতস্যাঁতে মেঝে। এক রাতেই তার জীবন ওলটপালট। দামি পোশাকের বদলে তার পরনে জেলের দাগ ধরা পোশাক, আর অহংকারী চোখে এখন কেবল শূন্যতা। গার্ড যখন রুটি ডাল ভর্তি থালা ছুঁড়ে দিয়েছে, সেই খাবারের গন্ধ আর গা গলিয়ে ওঠে। ঠিক তখনই সেলের অন্ধকার থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে আসে। কিরে শাহজাদা, খানা পছন্দ হলো না? আহমেদ ভিলার ডাইনিং টেবিল ভেবেছিস নাকি? এখানে এটাই 5 স্টার খানা। ঈশান তাকিয়ে দেখে বিশাল দেহি মুখে একটা কাটা দাগওয়ালা এক কয়েদি তার দিকে এগিয়ে আসছেন। সে সেই সেলের ভাই রুফ। আমার খিদে নেই। রুফ ভাই ঈশানের সামনে ঝুঁকে বসে। তার চোখের দিকে তাকিয়ে বলে, খিদে নেই নাকি তোর পেটে এই গভীর খানা হজম হবে না? শুনেছি বড় বিজনেসম্যানের ভাই তুই, তোর ভাবি এমপি, তা
এখানে কি করতে এসেছিস? ড্রাগস বেচতে গিয়ে ধরা পড়েছিস বুঝি? তার সঙ্গীরাও পেছনে দাঁড়িয়ে হাসতে থাকেন। আমি নির্দোষ। এই জেলে যতজন আছে সবাই নির্দোষ রে ছেলে। আমিও তো দেশের সেবা করতে গিয়ে এখানে হাওয়া খেতে এসেছি। নে এখন ভালো ছেলের মতো খানাটা শেষ কর, নাকি ওটাও আমাকে খাইয়ে দিতে হবে? রুফ ঈশানের থালাটার দিকে হাত বাড়ালেই ঈশান তীব্র প্রতিক্রিয়ায় থালাটা নিজের দিকে টেনে নেয়। আমি জিনিসে হাত দেব না। ঈশানের এই স্পর্ধা দেখে রুইফের চোখ দুটো জ্বলে ওঠে। সে এক ঝটকায় ঈশানের শার্টের কলার ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। বড় লোকের ছেলে, এবার বুঝবি আসল দুনিয়া কাকে বলে। এখানে তোর ভাইয়ের টাকাও চলবে না, আর তোর ভাবির ক্ষমতাও না। এখানে আমার আইন চলে, রৌফ ভাইয়ের আইন। আজ থেকে এই ছেলে তুই আমার গোলাম। আমি যা বলবো তাই করবি, বুঝেছিস? ঈশান কোনো উত্তর না দিয়ে রৌফের চোখের দিকে তাকিয়ে থাকেন। তার এই নীরব প্রতিরোধ রৌফকে আরও হিংস্র করে তোলেন। সে ঈশানের পেটে সজোরে এক ঘুষি মারে। ঈশান যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মেঝেতে পড়ে যায়। রৌফ আর তার সঙ্গীরা তার খাবারটা কেড়ে নিয়ে খাওয়ায় আর হাসতে হাসতে চলে যায়। ঈশান অনেকক্ষণ সেভাবেই পড়ে থাকেন। শারীরিক যন্ত্রণার চেয়েও তার মনের যন্ত্রণা ছিল অনেক বেশি। তার ভাইয়ের মুখটা মনে পড়েছিল, তার ভাবি সেই মিথ্যের কান্না। ঈশান যখন ছোট ছিল তখন তার ভাই তাকে নিয়ে খেলত। সব কিছু তার চোখের সামনে ভাসছিল। ছোট ঈশান বলছিল, ভাইয়া, আমাকে আরো উঁচুতে ছুড়ে দাও। পড়ে যাবি তো সোনা। তুমি থাকলে আমি পড়বো না। কোথায় গেল সেই বিশ্বাস? ঈশানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে একা, এই অন্ধকার পৃথিবীতে সে একদম একা। আর তখনই তার মনে পড়ে আরও একজন চোখের কথা, সামিয়ার চোখ। কয়েক সপ্তাহ কেটে গেছে। ঈশানের শরীর আর মন দুটোই যেন জেলের কঠিন বাস্তবের সাথে মানিয়ে নিতে বাধ্য হয়েছে। সে এখন শুধু একটা সংখ্যা। কয়েদি নাম্বার ৭৭৮৬। প্রতিদিন বিকেলে কয়েকদিনের ১ ঘন্টার জন্য সেলের বাইরে জেলের ভেতরে মাঠে আনা হতো। ঈশান এক কোণে চুপচাপ বসে থাকতো। একদিন সে দেখলো কয়েকজন কয়েদি কাপড় তৈরি একটা বল দিয়ে ফুটবল খেলার চেষ্টা করছে। খেলাটা দেখতে দেখতে তার নিজের অজান্তেই পা দুটো নড়তে শুরু করেন। চুপ কর, দেখছিস না আমি রোনাল্ডোর মতো ড্রাভেল করছি? সেলিম বলটা নিয়ে এগোতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে যায়। বলটা গড়িয়ে ঈশানের পায়ের কাছে এসে থামে। সবাই তার দিকে তাকায়। ওই নতুন বলটা পাস দে এদিকে। ঈশান বলটাকে পায়ে করে তুলে নেয়। তারপর কিছু না ভেবে প্রায় 50 গজ দূরে দাঁড়িয়ে থাকা সেলিমের সতীর্থের দিকে একটা নিখুঁত লং পাস বাড়ায়। বলটা বাতাসে একটা বাঁক নিয়ে ঠিক লোকটার পায়ে গিয়ে পড়ে। মাকে সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। আরে তুই তো ভালো খেলিস, আর আমাদের টিমে আয়। ঈশান মাঠে নেমে পড়ে। ধুলোমাখা মাঠে খালি পায়ে সে আবার ছুটতে শুরু করে। এই প্রথম জেলে আসার পর ঈশানের মুখে এক চিলতে মুক্তির হাসি ফুটে ওঠে। ঠিক তখনই একজন গার্ড এসে তার নাম ধরে ডাকে। কয়দি নম্বর ৭৮৬। ঈশান আহমেদ, তোর সাথে কেউ দেখা করতে এসেছে। আমার সাথে কে? চুপচাপ আমার সাথে। ঈশান অবাক হয়ে গার্ডের সাথে জেলের একটি বিশেষ ভিজিটার রুমে যায়। সেখানে কোনো কাচের দেওয়াল নেই, আর সেখানে বসেই ছিল সামিয়া। ঈশান নিজেকে দেখে লজ্জিত হয়। তার জেলের পোশাক আর উৎসুক চুল। সে সামিয়ার থেকে চোখ সরিয়ে নেয়। এইখানেও অ্যাটিটিউড? আমার দিকে তাকাবেন না? তুমি এখানে কেন এসেছো সামিয়া? তোমাকে না বলেছিলাম আমার জীবন থেকে দূরে থাকতে? কেন? আপনার জীবনটা কি আপনার একার নাকি? আপনি জেলে থাকলে কি আমার কষ্ট হয় না? বাবা আর স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের এক বন্ধুকে বলে এই বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করতে হয়েছে। মাত্র আধা ঘন্টা সময় পেয়েছি, আর আপনি কথা না বলে মুখ ঘুরিয়ে থাকবেন? সে সামিয়ার থেকে চোখ ফিরিয়ে নেয়। ঈশান অবাক হয়ে তার দিকে তাকায়। ঠিক তখনই স্বামী একটা বড় ব্যাগ থেকে টিফিন বক্স বের করতে শুরু করে। ঘরটা গরম গরম খাবারের গন্ধ ভরে যায়। দেখুন, আপনার জন্য মাটন রোগান, জুস আর বাটার নান নিয়ে এসেছি। আপনার ফেভারিট। নিন, তাড়াতাড়ি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। আমার খিদে নেই, আর এইসবের কোনো দরকার ছিল না। খিদে নেই মানে? চেহারা দেখেছেন নিজের? কি হাল বানিয়েছেন? নিন, হা করুন, আমি খাইয়ে দিচ্ছি।
সামিয়া এক টুকরো নান তরকারি ডুবিয়ে ঈশানের মুখের সামনে ধরে। ঈশান মুখ ঘুরিয়ে নেয়। ঈশান, একদম বাচ্চামো করবেন না। ভালো ভালোই না খেলে আমি কিন্তু এখানেই বসে থাকো, আর সবাইকে বলে দেবো আপনি খেতে পারেন না বলে আমাকে খাইয়ে দিতে হচ্ছে। তখন কিন্তু আপনার অ্যাটিটিউডের সব হাওয়া বেরিয়ে যাবে। ঈশান সামিয়ার দিকে তাকায়, তার চোখের জল আর মুখে এক গুয়েমি। শেষ পর্যন্ত সে হার মানে। সামিয়ার পরম যত্নে তাকে খাইয়ে দিতে থাকে। ঈশান অবাক হয়ে তার দিকে তাকায়। স্বরাষ্ট্রমন্ত্রীর বন্ধু, এই মেয়েটা আসলে সাধারণ নয়। আমার জন্য এত কিছু করার কোনো দরকার নেই। আমার জীবনটা শেষ, আমাকে আমার মতো থাকতে দাও। কে বলেছে আপনার জীবন শেষ? আরে সিনেমার ইন্টারভেলের পরই তো আসল ক্লাইম্যাক্স শুরু হয়। আপনার জীবন তো সবে শুরু হয়েছে। আর দেখুন, আপনাকে এই ড্রেসে কিন্তু বেশ লাগছে, একদম জেল ব্রেক সিরিজের হিরোর মতো। শুধু একটু ওজন কমে গেছে। সামিয়া এর হালকা চালের কথা ঈশানের মুখের কঠিন ভাবটা খুব নরম হয়। আমার সাথে মজা করছো? শুনুন, আমি জানি আপনি নির্দোষ, আর আমি আপনাকে এখান থেকে বের করব। বাবা দেশের সবচেয়ে বড় ক্রিমিনাল লয়ার মিস্টার আবদুল্লাহকে লাগিয়েছেন আপনার কেসের জন্য। উনি বলেছেন এটা একটা সাজানো কেস, শুধু একটু সময় লাগবে। কেন করছো এসব আমার জন্য? আমার তো বন্ধুও নেই। সামিয়া চোখের জল নিয়ে কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলে, কে বলল বন্ধু নয়? যে প্রথম দেখাতেই আমার রাতের ঘুম কেড়ে নেয়, সে বন্ধুর চেয়েও বেশি কিছু। মিস্টার অ্যাটিটিউড, এখন চুপচাপ নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমি আবারও আসবো, আপনাকে একা ছাড়ছি না আমি। বলে সামিয়া চলে যায়। কয়েকদিন পরে ঘটনা। জেলের মাঠে ঈশানের ফুটবল প্রতিভার এখন সবার মুখে মুখে। জেলে আনোয়ার কেশরী নিজের অফিস থেকে সিসিটিভি ফুটেজ প্রায় ঈশানের খেলা দেখতেন। আজ তিনি ঈশানকে তার অফিসে ডেকে পাঠিয়েছেন। জেলের পড়েছি ফাইলের দিকে তাকিয়ে বলে, ঈশান আহমেদ, তোমার বিরুদ্ধে অভিযোগ ড্রাগস রাখা। অভিযোগটা মিথ্যা স্যার। সেটা কোর্ট বিচার করবে, কিন্তু আমি আরেকটা জিনিস জানি। আমি জানি তোমার পায়ে জাদু আছে। জেলার উঠে গিয়ে তার আলমারি থেকে একটা পুরনো ধুলোমাখা ফুটবল বের করে আনেন। জেলার করেছি ফুটবলটার ঈশানের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, আমি একসময় ফুটবল খেলতাম। একটা ইনজুরি আমার সব স্বপ্ন শেষ করে দিল, কিন্তু যখন আমি তোমাকে খেলতে দেখি আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। তোমার খেলার মধ্যে একটা আগুন আছে ছেলে। এই প্রতিভা দিয়ে আর কি হবে স্যার? আমার জীবনটা তো শেষ, নষ্ট হয়ে গেছে সব। জীবন নষ্ট হয়নি। সামনে আন্তর্জেল ফুটবল টুর্নামেন্ট আসছে। আমি চাই তুমি আমাদের জেলের টিমের হয়ে খেলো। মাঠের মতো জবাব দাও, পারবে। ঈশান ফুটবলটার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় সামিয়ার কথা। ঈশান ফুটবলটা হাতে নিয়ে চোখে এক নতুন দীপ্তি নিয়ে বলে, আমি চেষ্টা করব স্যার। চেষ্টা নয়, আমাকে জিততে হবে। যাও, দেখিয়ে দাও যে একজন খেলোয়াড়কে হারানো যায়, কিন্তু তার ভেতরের খেলাটাকে হারানো যায় না। এর কিছুদিন পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পাশে একটি জেল গ্রাউন্ড আন্তর জেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল। হাজার হাজার কয়েদি সম্মিলিত চিৎকার। আজ ফাইনাল ম্যাচ। খেলার শেষ মিটিং চলছে। স্কোরাইং 1-1। ঈশান পুরো মাঠ জুড়ে খেলছেন। সে শুধু একজন স্ট্রাইকার নয়, একজন নেতা। খেলার একেবারে শেষ মুহূর্তে বলটা এসে পড়ে ঈশানের পায়ে। সে এক অবিশ্বাস্য গতিতে দুজন ডিফেন্ডার কাটিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে সজোরে শট নেয়। বলটা হাওয়ার তীরের মতন বেঁকে গিয়ে টপ কর্নারের দিকে জালে জড়িয়ে যায়। রেফারি শেষ বাঁশি বাজানোর সাথে সাথেই আর্থার রোড জেলের সব খেলোয়াড় ছুটে এসে ঈশানের কাঁধে তুলে নেয়। আর সে তাদের হিরো হয়ে গেছে। টুর্নামেন্ট জেতার 2 দিন পর সামিয়া আবার ঈশানের সাথে দেখা করতে আসে। এবার ঈশানের চেহারা একজন বিশ্বজয়ী আত্মবিশ্বাস। সামিয়া ভেতরে ঢুকেই তালি বাজাতে বাজাতে বলেন, কংগ্রাচুলেশনস চ্যাম্পিয়ন, কি গোল টাইমে দিলেন। আমি তো জেলের অফিসে বসে লাইভ দেখছিলাম, পুরো জেলের ছাদ কাঁপিয়ে দিয়েছিলেন তো আপনি আপনার চিৎকারে। তুমি খবর পেয়ে গেছো? আপনার খবর আমি রাখবো না তা কি হয়? আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের খবরও আমার কাছে থাকে। আচ্ছা, এবার বলুন আমার চ্যাম্পিয়নের জন্য কি ট্রিক লাগবে? বলেই সামিয়া আবার টেবিলের নিচে রাখা ব্যাগ থেকে একের পর এক টিফিন বক্স বের করে। এবার সে এনেছে হায়দ্রাবাদি বিরিয়ানি আর গিলাউডি কাবাব। বিরিয়ানি, কাবাব, নাকি আমার নিজের হাতে বানানো ফিরনি? আপনার জন্য আজ আমি নিজেই রান্না করেছি। তুমিও না? সামিয়া এক লোকমা বিরিয়ানি তুলে ধরে।
বেশি কথা না, হাঁ করুন, চ্যাম্পিয়নের জন্য স্পেশাল ট্রিট। এবার আর ঈশান কোনো আপত্তি করে না, সে হাসি মুখে সামিয়ার হাতে খায়। জেলের রুখ জীবনে এই মুহূর্তগুলো তার বেঁচে থাকার রসদ। এটাই আমার জন্য সবচেয়ে বড় ট্রফি। ওরে বাবা, এত ইমোশনাল হলে চলবে? আমি তো আপনাকে হাসাতে এসেছি। জানেন, আপনার ওই লাস্ট গোলটা রাখার পর আমার বাবা কি বলেছেন? কি বললেন, এই ছেলের পায়ে যে জাদু আছে তাতে তো ওকে জেলের বাইরে আনতেই হবে। দেশের সম্পদকে এভাবে জেলে পৌঁছতে দেওয়া যায় না। বাবা আপনার ফ্যান হয়ে গেছেন। আমি কি সত্যি কোনোদিনও এখান থেকে বের হতে পারবো না সামিয়া? সামিয়া ঈশানের বাম হাতের ওপর নিজের হাত রেখে খুব দ্রুতর সাথে বলেন, শুনুন মিস্টার ঈশান আহমেদ, আমি আপনাকে একটা কথা ফাইনাল বলে দিচ্ছি, আমি আপনাকে এখান থেকে বের করবই। মিস্টার আব্দুল্লাহ বলেছেন উনি আপনার ভাবির বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়েছেন। হয়তো আরও কয়েকটা মাস সময় লাগবে, কিন্তু উনি আপনাকে নির্দোষ প্রমাণ করবেন, এটা আমার প্রমিস। কিন্তু কেন সামিয়া, কেন করছো এত কিছু? কারণ আমি আমার হিরোকে জেবের মাঠে নয়, শান্তিয়াগ্য বার্নাব্বুর মাঠে খেলতে দেখতে চাই। আর তখন গ্যালারিতে সবচেয়ে জোরে আমি চিৎকার করব, ঈশান ঈশান বলে। এখন থেকে শুধু পজিটিভ ভাববেন, হাসবেন আর আমার জন্য অপেক্ষা করবেন, কেমন? ঈশান আর কিছু বলতে পারে না, সে শুধু সামিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে। সে চোখে সে দেখতে পায় বিশ্বাস, ভরসা আর নিঃস্বার্থ ভালোবাসা। অন্ধকারের দিনগুলো হয়তো এখনো শেষ হয়নি, কিন্তু ভোরের আলো সে খুব দূর নয়। সেই বিশ্বাস আজ ঈশানের মনে গেঁথে দিয়ে গেছে সামিয়া। প্রায় 8 মাস পর সকালের নরম রোদে পিঠে নিয়ে আর্থার রোডের জেলের গেট দিয়ে বেরিয়ে এলো ঈশান আহমেদ। জেলের সাদা পোশাকের বদলে তার পরনে সাধারণ জিন্স আর টি শার্ট। সে গেটের বাইরে এসে দাঁড়ায়। বাইরের পৃথিবী তার কাছে অচেনা লাগছে। এই ব্যস্ত শহর, এই ছুটে চলা মানুষ, সে কোথায় থাকবে, কি করবে, কিছু জানে না। ঈশান যখন ভবিষ্যতের অনিশ্চয়তায় ডুবে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় একটি অবয়ব। ঈশান চোখ তুলে তাকায় সামিয়া। তার পরনে একটা উজ্জ্বল হলুদ রঙের সালোয়ার কামিজ। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি হাসিটা। সামিয়া কান্না ভেজা গলায় কিন্তু হাসি মুখে বলে, বলেছিলাম না আমি অপেক্ষা করব। এই একটা মানুষ যে তার ডার্কেস্ট সময়ে তার ওপর বিশ্বাস হারায়নি। তার শীতল চোখে দেওয়ালে যেন একটু গলে যায়। কেন? কারণ আমি জানি আপনি একদিন ফিরবেন। চ্যাম্পিয়নরা কখনো হারে না, তারা শুধু একটা লম্বা বিরতি নেয়, আর আপনার বিরতি এখন শেষ। ওয়েলকাম ব্যাক মিস্টার ঈশান। আমার আর কিছুই বাকি নেই সামিয়া, না ঘর না পরিবার। কে বলেছে আপনার কেউ নেই? আমি আছি তো। আর আপনার সবচেয়ে বড় পরিচয় আপনার ফুটবল, সেটাও তো আপনার সাথেই আছে। চলুন এখান থেকে, এই জায়গাটার ছায়াও আর আপনার উপর পড়তে দেব না আমি। তার শীতল চোখের দেওয়াল যেন একটু গলে যায়। সামিয়া ঈশানের হাতে ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয়, হাতটা আলতো করে ধরে। ঈশান একেবারের জন্যই হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে না। আমরা কোথায় যাচ্ছি? আপনার নতুন জীবনে। মিস্টার আব্দুল্লাহ আপনার জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছেন, আর আপনার ভাই বা ভাবির সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। মিস্টার আব্দুল্লাহ বলেছেন আপনার ভাবির বিরুদ্ধে প্রমাণ প্রায় জোগাড় হয়ে গেছে, খুব শীঘ্রই উনি আসল শাস্তি পাবে। কিন্তু এখন ওসব কথা নয়, এখন শুধু আপনার কথা হবে, বুঝেছেন? ঈশান কোনো প্রতিবাদ না করে চুপচাপ গাড়িতে বসে। গাড়িটা চলতে শুরু করে। জেলের দেওয়ালের পেছনে মিলিয়ে যেতে আসে। ঈশান বাইরের দিকে তাকিয়ে থাকেন, আর সামিয়া তাকিয়ে আছে ঈশানের দিকে। একটা নতুন সকালের শুরু। সপ্তাহখানিক পরে ঘটনা। জেলার কনোয়ার কেশরিয়া সুপারিশ। ঈশান মুম্বাইয়ের অন্যতম সেরা ক্লাব মুম্বাই স্ট্রাইকার এফসিতে ট্রায়াল দেওয়ার সুযোগ পেয়েছেন। মাঠের একপাশে ক্লাবের হেড কোচ মিস্টার রানা এবং অন্য অফিসিয়ালি বসে আছেন। ঈশান ওয়েক আপ করছিল, তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা, জেদ। সে জানে এটাই তার একমাত্র সুযোগ। কোচ রানা সহকারী কোচের দিকে তাকিয়ে বলেন, ছেলেটার ফাইলটা তো দেখলাম জেলে ছিল ড্রাগসের অভিযোগে। কিন্তু জেলার করিসি নিজে ফোন করে বলেছেন ছেলেটাকে ফাঁসানো হয়েছিল, আর তার ট্যালেন্ট নাকি অবিশ্বাস্য। অন্তর্জেল টুর্নামেন্টে একাই জিতেছে। জেলের ফুটবল আর প্রফেশনাল ফুটবলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখা যাক ওর পায়ে কতটা দম আছে। ট্রায়াল শুরু হয়। ঈশানকে একটা টিমের হয়ে খেলতে নামানো হয়, কিন্তু মাঠে নামতেই সে বুঝতে পারে
পথটা সহজ নয়। অন্য খেলোয়াড়রা যারা ঈশানের অতীত সম্পর্কে জেনে গেছে তারা তাকে ইচ্ছে করে এড়িয়ে চলছে। এক খেলোয়াড় রাহুল অন্য সতীর্থকে ফিসফিস করে বলাচ্ছে, ওই দেখ, জেলখাটা আসামি খেলতে এসেছে, ওর গায়ে লাগিস না ভাই, কখন কি করে বসে। ঈশান পজিশনে থাকা সত্ত্বেও তাকে কেউ পাস দিচ্ছে না। সে বলের জন্য ছটফট করছিল। কয়েকবার বল পেলেও দলের সিনিয়র ডিফেন্ডার বিশাল তাকে দুবার খুব বাজেভাবে ফাউল করে। বিশাল ঈশানের দিকে ঝুঁকে এসে হিংস্র গলায় বলে, এটা জেলের মাঠ নয় খোকা, এখানে খেলতে এলে আর শক্ত করে খেলতে আসতে হয়, পারলে উঠে দাঁড়া। ঈশান কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। তার মুখে যন্ত্রণার ছাপ, কিন্তু চোখে প্রতিশোধের আগুন। সে কোচের দিকে তাকায়। কোচ রানা সবকিছু লক্ষ্য করছিল। বিপক্ষ দলের একটা আক্রমণ থেকে বল ক্রিয়া হয়ে মাঝ মাঠের দিকে আসে। ঈশান অবিশ্বাস্য গতিতে দৌড়ে গিয়ে বলটাকে নিজের নিয়ন্ত্রণে নেয়। এবার সে কারো পাসের জন্য অপেক্ষা করে না। ঈশান বল নিয়ে এগোতে থাকে। প্রথমে ডিফেন্ডার রাহুল তাকে আটকাতে এলে সে একটা অসাধারণ নাটমেগ করে। নাটমেগ হলো দু পায়ের মাঝখান দিয়ে বল বের করা। এটা করে সে পেরিয়ে যায়। এরপরেই তার সামনে আসে বিশাল। আয় এদিকে আয়। বিশাল তাকে ট্যাকল করার জন্য পা বাড়াতে ঈশান একটা স্টেপ অফ করে চোখের পলকে বল নিয়ে তার পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তার গতি ছিল দেখার মতন। পেনাল্টি বক্সের কাছে এসে গোলকিপারকে একা পেয়ে সে গোল করার চেষ্টা করেন। গোলকিপারকে ড্রিবল করে কাটিয়ে দেয় এবং খালি পোস্টে বলটা আলতো করে ঠেলে দেয়। পুরো মাঠ স্তব্ধ হয়ে যায়। কোচ রানা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে অবিশ্বাস আর মুগ্ধতা। ছেলেটা কে? ওর নাম কি? এখনই ওকে আমার কাছে নিয়ে এসো, ওর সাথে আমি আজই চুক্তি সাইন করব। বিশাল আর রাহুল অপমান আর ঈর্ষার জ্বলতে থাকবে। ঈশান ঘাসের উপর হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকায়। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ফুটবল তাকে আবার নতুন জীবন দিন। এভাবে প্র্যাকটিসের মাধ্যমে আরও কয়েক সপ্তাহ কেটে গেছে। ঈশান এখন মুম্বাই স্ট্রাইকার্স এর নিয়মিত খেলোয়াড়। সেদিন প্র্যাকটিস থেকে ফিরে দরজা খুলতেই দেখে সোফায় বসে সামিয়া ম্যাগাজিন পড়ছে। ঈশান এখন সামিয়ার এই হঠাৎ আবির্ভাবে অভ্যস্ত হয়ে গেছে। সামিয়ার কাছে এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আছে, তাই সে এখানে এসে বসে আছে। ঈশান ব্যাগটা একপাশে রাখতে রাখতে ক্লান্ত গলায় বলে, তুমি আবার এসেছো? তোমার নিজের কোনো বাড়িঘর নেই? সামিয়া ম্যাগাজিন থেকে মুখ না তুলেই বলে, আছে তো, কিন্তু সেই বাড়িতে আপনার মতো এমন একটা ইন্টারেস্টিং গুহা মানব নেই, তাই এখানে চলে আসি। তাছাড়া আমি না এলে তো আপনি এই ফ্ল্যাটটাকে আস্তে আস্তে জঙ্গল বানিয়ে ফেলতেন। ঈশান ঘরের চারিদিকে তাকায়। ঘরটা আসলে পরিষ্কার গোছানো। রান্নাঘরে থেকে বিরিয়ানির গন্ধ আসছে। আমি তোমাকে এসব করতে বলেছি? সামিয়া এবার ম্যাগাজিনটা বন্ধ করে ঈশানের দিকে তাকিয়ে বলে, আপনি তো আমাকে শ্বাস নিতেও বলতে চান না, আর মানে কি আমি শ্বাসটা বন্ধ করে দেব? দেখুন মিস্টার আহমেদ, আপনার অ্যাটিটিউডের মাথের জন্য ঠিক আছে, কিন্তু আমার সামনে ওসব দেখে লাভ নেই। যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করছি। ঈশান কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে এসে দেখে সামিয়া গরম গরম খাবার সাজিয়ে রেখেছে। কিভাবে থাকবেন আপনি এই অগোছালো ঘরে? মনে হয় যেন কোনো গুহায় বাস করছেন। আপনার ওয়ার্ড্রপ খুলে তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। মনে হয় যেন কাপড়ের ওপর সুনামি হয়ে গেছে। আমার গুহা আমারই পছন্দ। আমার জিনিসপত্র যেমন আছে তেমনই থাকবে। তুমি কেন হাত লাগাতে যাও? কারণ আপনার ওই সুনামি মার্কা ওয়ার্ড্রপ দেখলে আমার চোখের শান্তি নষ্ট হয়। তাছাড়া আমি না থাকলে তো আপনি রোজ বাইরে থেকে জাঙ্ক ফুড খেয়ে খেয়ে নিজের শরীরটা শেষ করে ফেলতেন। আপনার ডায়েটের কোনো খেয়াল আছে? আপনি একজন প্রফেশনাল অ্যাথলিট। আমার খেয়াল আমি রাখতে পারি, তোমার এত ভাবতে হবে না। সানিয়া ঈশানের প্লেটে আরও এক টুকরো কাবাব তুলে দেন আর বকবক করতে শুরু করেন। ভাবতে তো হবেই, আপনার উপরে আমি ইনভেস্ট করেছি আমার সময়, আমার ইমোশন, এমনকি আমার মায়ের বানানো স্পেশাল ঘি পর্যন্ত আপনার বিরিয়ানিতে ইনভেস্ট করেছি। আপনি যদি ভালোভাবে না খান তাহলে আমার সব ইনভেস্টমেন্ট জলে যাবে না। তাই চুপচাপ খেয়ে নিন। আর হ্যাঁ, কাল আমি আপনার জন্য নতুন পর্দা নিয়ে আসবো। এই ঘরের রংটা একদম মরা মরা, মনে হয় যেন কোনো রোগী থাকে এখানে। একটা ভাইব্রেন্ট ইয়েলো বা অরেঞ্জ কালার লাগলে দেখবেন মনটাও কেমন ফুরফুরে হয়ে যাবে। ঈশানের মুখে খাবার শেষ করে প্রায় রেগে গিয়ে বলেন, আমার ঘরে কোনো হলুদ বা কমলা রং হবে না।
এখানে যা আছে তাই ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ব্লু, স্কাই ব্লু, ভার্সন ব্লু। ব্লু কালার নাকি মন শান্ত রাখে, আপনার জন্য তো পারফেক্ট। আপনার মাথায় তো সারাক্ষণ অ্যাংরি বার্ডস ঘুরে বেড়ায়। আর শুনুন, আপনার বাথরুমের ওই সাবানটা এক্ষুনি ফেলে দেবেন, ওটা দিয়ে তো কাপড় কাচা উচিত। আমি আপনার জন্য একটা ভালো অর্গানিক ফেস ওয়াশ আর ময়শ্চারাইজার নিয়ে এসেছি। একজন স্টার ফুটবলারের স্কিনেরও তো যত্ন নিতে হয় নাকি? কাল মাঠে নামবেন, ক্যামেরায় যদি মুখটা শুকনো দেখায় আমার প্রেস্টিজ থাকবে। সামিয়া প্লিজ চুপ করবে একটু? তোমার বকবকানি শুনে এখন আমার মাথা ব্যথা করছে। সামিয়া একটু না থেমে আরও ঝুঁকিয়ে এসে বলে, মাথা ব্যথা কেন? প্র্যাকটিস বেশি হয়েছে নাকি আমার কথা শুনে? দাঁড়ান, আমি আপনার জন্য আদা চা বানিয়ে আনছি। চা খেতে খেতে আপনাকে একটা জোকস শোনাবো, শুনবেন? আচ্ছা বলুন তো, ফুটবলাররা চা খেতে এত ভালোবাসে কেন? ঈশান কপালে হাত দিয়ে বলে, আমি জানি না, আর জানতেও চাই না। কারণ তারা টিম ছাড়া খেলতে পারে না। ভালো ছিল না? সামিয়া এই বোকাটো জোকস আর তার শিশুর মতন হাসি দেখে ঈশানের সব রাগ জল হয়ে যায়। সে অনেক চেষ্টায় করেও নিজের হাসিটা আর চেপে রাখতে পারে না। তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে আসে। এটা আমার শোনা সবচেয়ে বাজে জোকস। কিন্তু আপনি তো হাসলেন, তার মানে আমার মিশন সাকসেসফুল। মিস্টার অ্যাটিটিউড আহমেদকে হাসানো মোটেও সহজ কাজ নয়, জানেন? এর জন্য আমাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। ঈশান আর কোনো কথা না বলে সে চুপচাপ খেতে থাকে, আর সামিয়া অনর্গল কথা বলে যায়। তার ক্লাবের কথা, তার বাবার কথা, তার নতুন সিনেমার কথা। ঈশান শুধু শোনে। এই মেয়েটার বকবকিনি এখনও তার এই নীরব জীবনের সবথেকে প্রিয় শব্দ হয়ে উঠেছে। 4 দিন পর ক্লাবে যোগ দেওয়ার পর প্রথমবার ঈশান কোনো পার্টিতে এসেছে। ক্লাবের নতুন জার্সি লঞ্চের পার্টি। ঈশান এসব কোলাহল এড়িয়ে এক কোণে দাঁড়িয়ে জুস খাচ্ছিল। অল্প কয়েকদিনের মাঠে তার পারফরমেন্স সবার নজরে কেড়েছে। ঠিক তখনই তার দিকে এগিয়ে আসে রিনা, একজন উঠতি মডেল এবং ক্লাবের মালিকের মেয়ে। রিনা ঈশানের খুব কাছে এসে আকর্ষণীয় গলায় বলে, হাই ঈশান, আমি রিনা। মাঠে তো আগুন লাগিয়ে দিচ্ছ তুমি। তোমার খেলা দেখে আমি তো তোমার ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? আমি তোমার সাথে সেলফি তোলার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তুমি তো কারোর সাথে কথাই বলছো না। খুব মুডি নাকি তুমি? রিনা কথা বলতে বলতে ঈশানের আরও কাছে চলে আসে এবং সেলফি তোলার অজুহাতে তার কাঁধে হাত রাখে। এই পুরো দৃশ্যটা পার্টিতে আসা সামিয়ার চোখে এড়ায় না। সে তার বান্ধবীদের সাথে কথা বলছিল, কিন্তু তার পুরো মনোযোগ ছিল ঈশানের দিকে। রিনার এই ঘনিষ্ঠ দেখে সামিয়ার চোখ দুটো জ্বলে ওঠে। তার বান্ধবীরা কিছু বোঝার আগেই সে গটগট করে হেঁটে ঈশানের দিকে এগিয়ে যায়। সামিয়া ঈশানের সামনে দাঁড়িয়ে রিনার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, আমার মনে হয় ওনার নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। কে তুমি? সামিয়া রিনার প্রশ্নকে পাত্তা না দিয়ে ঈশানের হাতে শক্ত করে ধরে বলেন, চলুন তো এখান থেকে। আপনার কি আর কোনো কাজ নেই? এখানে এসেছেন নাকি ইন্টারভিউ সেশন খুলেছেন? সামিয়া কি করছো? উনি? সামিয়া ঈশানের কথায় কান না দিয়ে তাকে এরকম টানতে টানতে নিয়ে যায়। আমি দেখতে পাচ্ছি উনি কে আর কি করছেন, চলুন বলছি। সানিয়া ঈশানকে একরকম টেনে হিচড়ে পার্টি থেকে বের করে পার্কিং লটে নিয়ে আসে। রিনা এবং পার্টির অন্য লোকেরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। গাড়ির কাছে এসে সামিয়া ঈশানের হাতটা ছেড়ে দেয়। সে রাগে কাঁপছিল। হোয়াট ওয়াজ দ্যাট সামিয়া? তুমি সবার সামনে আমাকে এইভাবে টেনে নিয়ে এলে কেন? সামিয়া ঈশানের দিকে ঘুরে চোখে জল নিয়ে বলেন, তাহলে কি করতাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে ওই মেয়েটা আপনার গায়ের ওপর পড়ছিল। কোনো মেয়ে দেখলেই কি কথা বলতে হবে? একটু দূরত্ব বজায় রাখতে পারেন না? ও নিজে এসে কথা বলছিল, আমি তো কিছুই বলিনি। আপনি কিছুই বলেননি, কিন্তু আটকাতেও তো পারতেন। আপনার কোনো আইডিয়া আছে আপনাকে নিয়ে আমার কতটা চিন্তা হয়, কতটা ভয় করে? আমি আপনাকে হারিয়ে ফেলতে চাই না ঈশান। এই প্রথম সামিয়া তার রাগের আড়াল থাকা ভয় আর গভীর ভালোবাসার কথাটা সরাসরি বলে ফেলে। ঈশান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে সামিয়ার কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে থাকে। তার রাগটা কোথায় যেন উধাও হয়ে যায়। এই প্রথম সামিয়ার এই তীব্র অধিকার বোধ, এই ঈর্ষা তার ভালোবাসা লাগে। কেউ একজন আছে যে তাকে এতটা নিজের ভাবে। এই অনুভূতিটা তার মনে ছুঁয়ে যায়। ঈশান প্রথমবারের মতো সামিয়ার এই অধিকার দেখানো দেখে মনে মনে হাসে। ঈশান ধীর পায়ে সামিয়ার কাছে এসে নরম গলায় বলেন, পাগলি একটা।
ঈশান আর কিছু না বলে গাড়ির দরজা খুলে দেয়। সামিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এই রাতের পর তাদের সম্পর্কের সমীকরণটা যেন আরও একটু বদলে গেল। অধিকার আর খুনসুটি, এই খেলার ভালোবাসা আরও গভীর হয়ে এলো। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেল 3 বছর। এই 3 বছর ভারতীয় ফুটবলের আকাশে এক নতুন তারার জন্ম হয়েছে, যার নাম ঈশান আহমেদ। মুম্বাই স্ট্রাইকার্সের হয়ে প্রথম সিজনেই সর্বোচ্চ গোলদাতা হয়ে সে ক্লাবে চ্যাম্পিয়ন করে। তার অবিশ্বাস্য গতি, ড্রাবলিং এর দক্ষতা আর গোল করার ক্ষমতা তাকে রাতারাতি জাতীয় নায়ক বানিয়ে দেয়। খুব শীঘ্রই ইউরোপের বড় বড় ক্লাবগুলো নজরে তার ওপরে পড়ে। একটি প্রেস কনফারেন্সে কোলাহলে ক্যামেরার ফ্ল্যাশের শব্দ এক সাংবাদিক প্রশ্ন করেন, ঈশান, ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে আপনার কেমন লাগছে? আপনি প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এত বড় ক্লাবে সই করলেন। এটা আমার জন্য এবং আমার দেশের জন্য একটা গর্বের মুহূর্ত। আর সত্যি সেটা শুরু ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে প্রথম ম্যাচেই বদলি হিসেবে নেমে এসেছিল, মুহূর্তেই গোল করে দলকে জেতার। তারপর থেকে তাকে তার পেছনে ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা গোল, অবিশ্বাস্য সব স্কিল, সে হয়ে উঠল ফুটবলের বিশ্বের নতুন সেন্সেশন। মিডিয়া তাকে দ্য ইন্ডিয়ান মার্ভেল, দ্য গোল মেশিন ইত্যাদি নামে ডাকতে শুরু করে। কিন্তু এত খ্যাতি, এত অর্থ, এত সম্মান পেয়েও ঈশানের ভেতরটা ছিল একা। সে রাতে ম্যানচেস্টারের বিলাসবহুল পেন্টহাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে যখন মুম্বাইয়ের কথা ভাবত, তার কেবল একজনের কথাই মনে পড়ত, সামিয়া। এর কিছুদিন পরে আসলো তার ভাগ্য পরিবর্তন করার দিন। একটি আন্তর্জাতিক ম্যাচের উত্তেজনাপূর্ণ কমেন্টেটরের চিল্লানি। And here we are, the final moments of the FIFA World Cup final, India versus Brazil. The score is tied at 1-1. Just 1 minute of extra time remaining. The stadium is electric. The hopes of a billion people are on one man, Ishan Ahmed. কাতারের লুয়াইন স্টেডিয়াম, ফিফা বিশ্বকাপের ফাইনাল, ভারত বনাম ব্রাজিল। খেলার একবারে শেষ মুহূর্ত। ব্রাজিলিয়ার ডিফেন্ডার থেকে বল কেড়ে নিয়ে ভারতের মিডফিল্ডার বল বাড়ায় ঈশানের দিকে। ईशान के पास बॉल, सामने द डिफेंडर, क्या कर पाएगा ईशान? भारत का बरसों का सपना क्या आज पूरा होगा? ঈশান বলটা রিসিভ করে ঝড়ের গতিতে এগোতে থাকে। তার সামনে ব্রাজিলের দুজন তারকা ডিফেন্ডার। গ্যালারির এক কোণে ভিআইপি বক্সে বসে আছে সামিয়া। তার বাবা আর ঈশানের জেলার মিস্টার কোরেসি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে সামিয়ার হাতে ধরা ভারতের পতাকা। কাম অন ঈশান, ইউ ক্যান ডু ইট, তুমি পারবে। ঈশান এক অবিশ্বাস্য বডি ফেইন্টের দিকে প্রথমে ডিফেন্ডারকে ছিটকে দেয়। দ্বিতীয়জন তাকে স্লাইডিং ট্যাকেল করতে এলে সে বলটা হালকা করে তুলে তার ওপর দিয়ে নিয়ে যায় এবং গোলপোস্টের দিকে এগোতে থাকে। ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার তার পোস্ট ছেড়ে এগিয়ে আসে। It's Ishan versus the keeper. This is it, the moment of truth. He shoots. বল কিক করার তীব্র শব্দ, এরপর এক মুহূর্তের পিনপতন নীরবতা, তারপর বল জোরে উড়ানোর শব্দ এবং স্টেডিয়াম কাঁপিয়ে দর্শকদের বাধা ভাঙ্গা চিৎকার। गोल गोल गोल, ईशान अहमद ने कर दिखाया है। भारत विश्व चैंपियन, अविश्वसनीय, अकल्पनीय। গোল করার সাথে সাথে ঈশান মাঠের ওপরে হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে। সতীর্থরা ছুটে এসে তাকে ঘিরে ধরে। সারা বিশ্বের ক্যামেরা তখন একজনের ওপরেই ফোকাস, ঈশান আহমেদ, দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ঈশান ভিআইপি বক্সের দিকে তাকায়। অনেক মানুষের ভিড়েও সে সামিয়ার মুখটা ঠিক খুঁজে নেয়। সামিয়া কাঁদছে আর হাসছে। ঈশান তার জার্সিতে চুমু খেয়ে সামিয়ার দিকে ইশারা করে। এই জয়, এই মুহূর্তে সব কিছু যেন তার জন্য। বিশ্বকাপ জয়ের কয়েক মাস পর ঈশান ভারত ফিরছে। আজ ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড এর অনুষ্ঠানে, যেখানে তাকে প্লেয়ার অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত করা হবে এবং রাজনৈতিক জগতে তারকাদের দ্বারা পরিপূর্ণ। ঈশান সামনের সারিতে বসে আছে, তার পাশে সামিয়া। সামিয়ার পরনে একটা নীল রঙের শাড়ি, যাতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। সামিয়া ঈশানের কানে ফিসফিস করে বলে, নার্ভাস লাগছে মিস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন?
ঈশান সামিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোমার পাশে থাকলে কোনো কিছুতেই নার্ভাস লাগে না। ঠিক তখনই মঞ্চ থেকে ঘোষণা করা হয়, And now, the biggest award of the evening, the player of the award, goes to one and only the man who made our dreams come true, Isan Ahmad. ঈশান উঠে দাঁড়িয়ে সবার অভিবাদন গ্রহণ করে এবং মঞ্চের দিকে এগিয়ে যায়। সে পুরস্কারটি গ্রহণ করে এবং মাইকের সামনে এসে দাঁড়ায়। পুরো অডিটোরিয়াম পিনপতন নীরবতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এই পুরস্কারটা আমি একা নয়, এটা আমার কোচ, আমার সতীর্থ, আমার দেশ, সবার। কিন্তু ঈশান একটু থামে। সে অডিটোরিয়ামের আলো আধারিতে বসে থাকা সামিয়ার দিকে সরাসরি তাকায়। কিন্তু আজ আমি এই পুরস্কারটা উৎসর্গ করতে চাই এমন একজনকে, যে না থাকলে হয়তো ঈশান আহমেদ নামের কোনো ফুটবলারই জন্ম হতো না। যখন আমার জীবনটা একটা অন্ধকার সেলে বন্দি ছিল, যখন আমার নিজের লোকেরাও আমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল, যখন আমি নিজেই বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, তখন এই একজনই আমার হাত ধরেছিল। সে আমার জন্য লড়েছে, আমার জন্য অপেক্ষা করেছে, আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। ক্যামেরার সমস্ত আলো ঈশানের দৃষ্টি অনুসরণ করে সামিয়ার মুখের ওপর গিয়ে পড়ে। সামিয়া অবাক, তার চোখ দুটি জলে ভরে ওঠে। লোক বলে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকে, কিন্তু আমার ক্ষেত্রে আমার পাশে, আমার সামনে, আমার সবটা জুড়ে শুধু একজনই আছে। এই পুরস্কারটা তার জন্য, যে আমার অন্ধকারের দিনগুলো আমার পাশে ছিল। ধন্যবাদ সামিয়া, থ্যাংক ইউ ফর বিলিভিং ইন মি। পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ে। সামিয়া আর কান্না ধরে রাখতে পারে না, তার চোখে আনন্দের জল। সে জানে আজকে এই মুহূর্তে শুধু ঈশানের জন্য নয়, তাদের ভালোবাসার জয়। মুম্বাইয়ের মেরিন ড্রাইভের ধারে একটি নির্জন কোণ। অ্যাওয়ার্ড ফাংশনের পর ঈশান সামিয়াকে নিয়ে মেরিন ড্রাইভের ধারে চলে আসেন। রাতে মুম্বাই কুইন্স নেকলেসের আলো জ্বলে ওঠে। তারা দুজনে গাড়ির বাইরে সমুদ্রের দিকে মুখ করে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ। নীরবতাই যেন তাদের মধ্যে অনেক কথা বলছিল। সামিয়া আকাশের দিকে তাকিয়ে নরম গলায় বলেন, আজ আপনি সবার সামনে ওভাবে, আমার খুব লজ্জা করছিল। কেন? আমি তো সত্যি কথাই বলেছি। যা কিছু হয়েছে সব তোমার জন্যই তো হয়েছে। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। আসল কাজটা তো আপনিই করেছেন। আপনার জেদ, আপনার প্রতিভা। আমার জেদ বা প্রতিভা কিছুই কাজ করতো না যদি তুমি পাশে না থাকতে। জেলে বসে আমি তো মরেই যেতাম। তুমি আমার জীবনে অক্সিজেনের মতো এসেছিলে সামিয়া। ঈশান ধীর পায়ে সামিয়ার আরও কাছে এসে দাঁড়ায়। সে সামিয়ার হাতটা নিজের হাতে তুলে নেয়। আমি জানি না ভালোবাসা কাকে বলে। আমি কোনোদিনও কাউকে ভালোবাসিনি। কিভাবে ভালোবাসার কথা বলতে হয় সেটাও জানি না। আমি শুধু জানি, যখন তুমি হাসো আমার পৃথিবীটা সুন্দর হয়ে যায়। যখন তুমি কাঁদো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। যখন তুমি পাশে থাকো না, আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে একা মানুষ মনে হয়। আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না সামিয়া। এই কথাগুলো বলে ঈশান মুহূর্তের জন্য থামে। তার চোখে অপরাধ বোধের ছায়া নেমে আসে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক অপমান করেছি, কষ্ট দিয়েছি। আমার অ্যাটিটিউড, আমার রাগ সব কিছু দিয়ে তোমাকে শুধুই দূরে ঠেলেছি। তবুও তুমি। ঈশানের কথা শেষ হওয়ার আগে সামিয়া তার মুখে আঙ্গুল রেখে তাকে থামিয়ে দেয়। তার চোখে অসীম ভালোবাসা আর গভীরতা। সামিয়া ঈশানের চোখের দিকে তাকিয়ে বলে, হুস, একদম না। আর একটাও ক্ষমা চাওয়ার কথা বলবেন না। আপনি কি জানেন ভালোবাসা মানে কি ঈশান? ভালোবাসা মানে হিসাবের খাতা খুলে বসা নয়। কে কতটুকু দিল, কে কতটুকু কষ্ট দিল, তার হিসেব ভালোবাসা রাখে না। ভালোবাসা মানে তো আয়নার মতো হয়ে যাওয়া, যে আয়নায় শুধু বাইরের রূপটা দেখায় না, ভেতরের ক্ষতগুলোকে অনুভব করে আর নিজের ভালোবাসা দিয়ে সেই ক্ষতগুলো সরিয়ে তোলার চেষ্টা করে। সামিয়া ঈশানের হাতটা আরও শক্ত করে ধরে। আমি যখন প্রথম আপনাকে দেখেছিলাম, আমি আপনার বাইরের ওই অ্যাটিটিউডের দেয়ালটা দেখিনি। আমি দেখেছিলাম তার পেছনে একাকী একটা মানুষকে, যে নিজের কষ্টগুলো পৃথিবীর কাছ থেকে লুকাতে চায়। আপনার রাগটা আসলে রাগ ছিল না, ছিল আপনার অভিমান, আপনার একাকিত্ব। আর আমি তো শুধু সেই অভিমানী মানুষটাকেই ভালোবেসেছি। যখন কেউ কাউকে সত্যি ভালোবাসে
তখন তার কোনো ভুলই আর ভুল মনে হয় না। মনে হয় এটা তার একটা অংশ, তাকে বদলানোর চেষ্টা করা মানে তো তাকে হারিয়ে ফেলা। সামিয়ার প্রতিটি শব্দ যেন ঈশানের হৃদয়ের গভীরে গিয়ে বিচ্ছিল। লোকে বলে ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, কিন্তু আসল সত্যটা হলো ভালোবাসার মানুষটার জন্য সব ক্ষমা করা যায়, সব কষ্ট সহ্য করা যায়। তার হাজারটা ভুলের পরেও তার হাতটা আরো শক্ত করে ধরা যায়। কারণ ভালোবাসা মানে অধিকার বা জেদ নয়, ভালোবাসা মানে আত্মসমর্পণ। আপনার রাগের কাছে, আপনার অবহেলার কাছে আমার ভালোবাসা কখনো হার মানেনি, কারণ আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। আমি শুধু আপনাকে চেয়েছি, আপনার ভালোটা চেয়েছি। আর তার জন্য যদি আমাকে 1000 অপমানিত হতে হতো, আমি হতাম। সামিয়া এবার ঈশানের গালে হাত রাখে। তাই আর কোনোদিন ক্ষমা চাইবেন না। আপনি আমাকে কষ্ট দেননি, আপনি আমাকে সুযোগ দিয়েছেন আমার ভালোবাসার গভীরতা মাপার। আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে কোনো কিছুর আশা না করে ভালোবাসতে হয়। সামিয়া তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত কথাগুলো শুনছিল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এবার তা আনন্দে পূর্ণতায়। এই কথাটা শোনার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, উইল ইউ ম্যারি মি সামিয়া? তুমি কি আমার এই অগোছালো জেদি অ্যাটিটিউড বলা জীবনটার পার্টনার হবে? সামিয়া ঈশানের বুকে মাথা রেখে বলে, আমি তো কবেই আপনার জীবনের পার্টনার হয়ে গেছি, শুধু আপনার মুখ থেকে শোনার অপেক্ষা ছিল। হ্যাঁ ঈশান, 1000 বার হ্যাঁ। ঈশান আলতো করে সামিয়াকে নিজের বাহু বন্ধ করে জড়িয়ে ধরে। সমুদ্র গর্জন আর রাতের মুম্বাইয়ের সাক্ষী থাকে দুটি হৃদয়ের মিলনে, যেখানে ভালোবাসা শুধু প্রকাশেই পেল না, তার প্রকৃত অর্থ খুঁজে পেল। এদিকে মুম্বাইয়ের তাজ হোটেলের সবথেকে বিলাসবহুল স্যুটে বিশাল জানালার পাশে দাঁড়িয়ে শহরের রাতের আলো দেখছিল জাহেদা বেগম। তার হাতে শ্যাম্পেন গ্লাস। টিভিতে ঈশানের সাফল্যের খবর দেখানো হচ্ছিল, কিন্তু তার মুখে কোনো চিন্তার ছাপ নেই, বরং এক শীতল হিসেবি হাসি। স্টেট মিনিস্টার হওয়ার পর তার ক্ষমতা এখন আকাশ ছোঁয়া। সরকারি কাজে তার তাজ হোটেলে আসা, কিন্তু তার আসল উদ্দেশ্য ভিন্ন। সে রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে দেয়। সাজেদা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, যত উপরে উঠবে পড়ার সময় শব্দটা তত জোরেই হবে ঈশান। হিরো হবার খুব শখ, তাই না? দেখা যাক দেশের মানুষ তাদের হিরোকে যখন ভিলেন রূপে দেখবে তখন কি হবে। ঠিক তখনই তার ব্যক্তিগত সচিব সফিক ঘরে এসে প্রবেশ করে, তার হাতে একটা ফাইল। ম্যাডাম, আপনি যা যা চেয়েছিলেন সব ইনফরমেশন এই ফাইলে আছে। সাজেদা শ্যাম্পেনের গ্লাসটা টেবিলে রেখে চেয়ারে বসে পড়ে। আরমান কোথায়? ওকে আমি 1 ঘন্টা আগে এখানে আসতে বলেছিলাম। ম্যাডাম, স্যার হোটেলের লবিতে অপেক্ষা করছেন, কিন্তু উনি আপনার সাথে দেখা করতে চাইছেন না। বলেছেন ঈশানের ব্যাপারে উনি আর কোনো আলোচনায় আগ্রহী নন। ওকে গিয়ে বলো যদি 5 মিনিটের মধ্যে আমার সামনে না আসে তাহলে আহমেদ ইন্ডাস্ট্রিজের ওপর এমন একটা সরকারি তদন্ত বসাবো যে ওকে ওর বাকি জীবনটা জেলে ঘানি কেটে কাটাতে হবে। আর ওকে এটাও মনে করিয়ে দিও, ওর কোম্পানির 50% শেয়ার কিন্তু এখনো আমার নামে। সফিক মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। কয়েক মুহূর্ত পরে বিধ্বস্ত পরাজিত চেহারায় আরমান ঘরে ঢোকে। গত কয়েক বছর তার বয়স যেন অনেক বেড়ে গেছে। কেন ডেকেছো আমাকে সাজেদা? আর কত নিচে নামবে তুমি? ঈশান এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, ওকে ওর মতো থাকতে দাও প্লিজ। সাজেদা ফাইলটা আরমানের দিকে ছুড়ে দিয়ে বলেন, ওর মতো থাকতে দেব? যে ছেলেটা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় হুমকি, তাকে? এই ফাইলটা খোলো আরমান, ভালো করে দেখো। আরমান দ্বিধা নিয়ে ফাইলটা খোলে। ভেতরে ঈশানের সাম্প্রদায়িক কিছু ছবি, বিভিন্ন পার্টিতে মেয়েদের সাথে কথা বলার ছবি, ক্লাবের মালিকের মেয়ের সাথে হাসি ছবি, এমনকি সামিয়ার সাথে মেরিন ড্রাইভে তোলা কিছু দূর থেকে তোলা ছবি আছে। এসবের মানে কি? এগুলো তো সাধারণ ছবি। ছবিগুলো সাধারণ আরমান, কিন্তু এর সাথে যখন একটা গল্প জুড়ে দেওয়া হবে তখন আর সাধারণ থাকবে না। গল্পটা এমন হবে, দেশের হিরো ঈশান আহমেদ আসলে মেয়েদের নিয়ে ব্যবসা করে। সে তার স্টারডমের সুযোগ নিয়ে উঠতি মডেলদের ব্ল্যাকমেল করে, আর তারই কাজেই তাকে সাহায্য করে তারই প্রেমিকা সামিয়া হুসাইন, যার বাবা শহরের একজন প্রভাবশালী ব্যক্তি। তুমি পাগল হয়ে গেছো সাজেদা, এসব মিথ্যা কথা কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করানোই তো আমার কাজ প্রিয় স্বামী। মিডিয়া আমার হাতে, দুটো ফেক ভিকটিম তৈরি করা, দুটো প্রেস কনফারেন্স করা, ব্যাস খেলা খতম। মিটুর যুগ আরমান,
একবার কাদা ছুড়ে দিলে যেটা সত্যি না মিথ্যে তা প্রমাণ হতে হতে ঈশানের ক্যারিয়ার, সম্মান, ভালোবাসা সবকিছু শেষ হয়ে যাবে। আরমান টেবিলের ওপর 2 হাত দিয়ে চাপ দিয়ে বলে, আমি তোমাকে এই নোংরা খেলা খেলতে দেব না। সাজেদা শান্তভাবে উঠে দাঁড়িয়ে আরমানের মুখোমুখি হয়ে বলে, তুমি আমাকে আটকাতে পারবে না আরমান, কারণ এই খেলায় আমার সাথে তোমাকেই থাকতে হবে। তোমাকে মিডিয়ার সামনে গিয়ে বলতে হবে তুমি তোমার ভাইয়ের এই কুকীর্তির কথা জানতে এবং তাকে ফেরানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছ। নাহলে আমি আমাদের বিয়ের রাতের সেই ছোট্ট সত্যিটা সবাইকে জানিয়ে দিব। মনে আছে তো? সাজেদার শেষ কথা শোনার সাথে সাথে আরমানের মুখটা ভয়ে সাদা হয়ে যায়, সে যেন পাথর হয়ে যায়। ভেবে দেখো আরমান, এদিকে তোমার হিরো ভাই আর অন্যদিকে তোমার নিজের সম্মান, বিজনেস আর জেল। সিদ্ধান্ত তোমার। আমার প্ল্যান রেডি, শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষা। সাজেদার চোখের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আগুন জ্বলে ওঠে। ঈশান আর সামিয়ার মুখে আকাশে যেন শুধু কালো মেঘ নয়, বজ্রপাতের আশঙ্কা তৈরি হয়েছে। তা তারা কল্পনা করতে পারছিল না। গল্প এখন অন্যদিকে মোড় নিচ্ছে। দর্শক, আপনারা ঈশা আর সামিয়ার সাথে আছেন তো? তাহলে ভিডিওটি এখনই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে বুঝবো আপনারা আমার মতনই ঈশান আর সামিয়ার সাথে আছেন। সাজেদার প্রতি রাগ উঠেছে তো আপনাদের? দাঁড়ান, তাকে শিক্ষা দিচ্ছি। চলুন এবার গল্পের ক্লাইম্যাক্সে ফেরা যাক। কয়েক মাস পর এক দুপুর ঈশান তার পেন্ট হাউসে সোফায় বসেছিল। তার সামনে রাখা জেড বোল্ড নামে একটি এনার্জি ড্রিঙ্কের ক্যান। আহমেদ ইন্ডাস্ট্রির এক নতুন প্রোডাক্ট যা লঞ্চ হওয়ার পর থেকেই তরুণ প্রজন্মের জন্য ঝড় তুলেছে। ঈশানের ভাই আরমান আহমেদ এই প্রোডাক্টের সাফল্যের কারণে আবার বিজনেসের জগতে নিজে হারানো সম্মান ফিরে পেয়েছে। ঈশানের পাশে বসে সামিয়া তার দিকে চিন্তিত মুখে তাকিয়ে আছে। ঈশান, আপনি কি সত্যি এটা করতে চলেছেন? মানে এটা তো আপনার ভাইয়ের কোম্পানি, উনি হয়তো ভুল করেছিলেন। কিন্তু ভুল? উনি আমায় জেনে শুনে মিথ্যা অপবাদে জেলে পাঠিয়েছিলেন সামিয়া। উনি একবারও আমার কথাটা শোনার চেষ্টা করেননি। আর আজ উনি সেই মহিলার সাথেই পার্টনারশিপে এই বিজনেসটা চালাচ্ছে। এটা শুধু একটা এনার্জি ড্রিঙ্কস নয়, এটা আমার অপমানের প্রতীক। কিন্তু এভাবে পাবলিকলি আপনার ইমেজ। ঈশান সামিয়ার দিকে তাকিয়ে তার হাতটা ধরে বলেন, আমার ইমেজ তৈরি হয়েছে সত্যি কথা বলার জন্য সামিয়া, আর আজ আমি সেটাই করব। যে মানুষটা টাকার জন্য, ক্ষমতার জন্য নিজের ভাইকে ছুঁড়ে ফেলে দিতে পারে, তার ব্যবসায়িক সততা নিয়েও আমার প্রশ্ন আছে। আর তাছাড়া আমার কাছে খবর আছে এই ড্রিঙ্কে এমন কিছু উপাদান ব্যবহার করা হচ্ছে যা তরুণদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ঈশান তার ফোনের হাতে নেয় এবং ইনস্টাগ্রাম লাইভ অপশনটি অন করে। মুহূর্তের মধ্যে হাজার হাজার, তারপর লক্ষ লক্ষ ফ্যান তার লাইভে যোগ দিতে শুরু করে। ঈশান ক্যামেরার দিকে তাকিয়ে মুখে এক হালকা হাসি নিয়ে বলে, হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ কোনো ফুটবল নিয়ে কথা বলতে আসিনি, আজ একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো। ঈশান তার সামনে টেবিল থেকে জেড বোল্ডের ক্যানটি তুলে ধরে। আপনারা সবাই নিশ্চয়ই এই ড্রিঙ্কস চেনেন, জেড বোল্ড। মার্কেটে খুব চলছে। আমিও ভাবলাম একবার ট্রাই করে দেখি, কারণ যাই হোক এটা আমার পরিবারের কোম্পানির প্রোডাক্ট। ঈশান সবার সামনে ক্যানটি খোলে এবং এক চুমুক পান করে। তার মুখে অভিব্যক্তি মুহূর্তের জন্য পাল্টে যায়। সে এমন একটা মুখভঙ্গি করে যেন খুব খারাপ কিছু একটা খেয়েছে। ঈশান ক্যামেরার দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলেন, সত্যি বলতে এই প্রোডাক্টটা আমার ভালো লাগেনি। এর টেস্টটা খুব আর্টিফিশিয়াল, আর এটা পান করার পর আমার নিজেকে এনার্জেটিক তো দূরের কথা, বরং কেমন যেন আনইজি লাগছে। আমি কোনো বিশেষজ্ঞ নই, কিন্তু একজন অ্যাথলিট হিসাবে আমি আমার শরীরকে চিনি। আর আমার মনে হচ্ছে এই ড্রিঙ্কে এমন কিছু আছে যা থাকা উচিত নয়। এর থেকে ভালো কিছু আশা করছিলাম। আমি আমার কোনো ফ্যানকে এটা রেকমেন্ড করব না। স্টে হেলদি, স্টে সেফ। এইটুকু বলে ঈশান লাইভটা শেষ করে দেয়। পুরো লাইভটা ছিল মাত্র 2 মিনিটে, কিন্তু এই 2 মিনিটের আহমেদ ইন্ডাস্ট্রির এক কফিনে শেষ পেরেকটি পুঁতে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঈশানের লাইভ ভিডিও 24 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বয়কট জেড বোল্ড ট্রেন্ড করতে শুরু করে। লক্ষ লক্ষ ফ্যানে তাদের জেড বোল্ডের ক্যান ছুঁড়ে ফেলার ভিডিও পোস্ট করতে থাকে।
বিষয়টা নিউজ চ্যানেলগুলোতে উঠে আসে এবং সরকার জেড বোল্ডের উপাদান পরীক্ষার জন্য তদন্তের নির্দেশ দেয়। আহমেদ ইন্ডাস্ট্রির এক বোর্ডরুমে তখন যেন ঝড় বয়ে যাচ্ছে। কোম্পানির শেয়ার মার্কেটের ধস নেমেছে। একজন বোর্ড মেম্বার বলেন, আরমান, হোয়াট ইজ হ্যাভিং? আমাদের শেয়ারের দাম 60% উপরে গেছে। ইনভেস্টররা ফোন করে টাকা ফেরত চাইছে। মার্কেটিং হেড বলেন, স্যার, কোনো ডিস্ট্রিবিউটর আমাদের মাল তুলতে চাচ্ছে না। দোকানদার বলছে কাস্টমার জেড বোল্ট এর নাম শুনলেই তেড়ে আসছে। আমাদের পুরো ব্র্যান্ড ইমেজ ধ্বংস হয়ে গেছে। আরমান বিধ্বস্ত চেহারায় চেয়ারে বসে বলেন, চুপ করুন, সবাই চুপ করুন, আমাকে ভাবতে দিন। ঠিক তখনই আরমানের ব্যক্তিগত সচিব দৌড়ে ঘরে ঢোকেন। স্যার, খুব খারাপ খবর। ফুড সেফটি ডিপার্টমেন্টের রিপোর্ট এসেছে। আমাদের ডিঙ্কে সহনমাত্রার চেয়ে 3 গুণ বেশি ক্যাফেটেন এবং একটি নিষিদ্ধ রাসায়নিক পাওয়া গেছে। এই কথা শোনার সাথে সাথে বোর্ডরুমে যেন বোমা ফোটে। আরমান বুঝতে পারে তার সব শেষ। সে শুধু ব্যবসায়িকভাবে নয়, আইনতভাবেও ফেসে গেছে। আরমান তার চেয়ার থেকে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ায়। তার মনে পড়ে যায় এই দিনের কথা, যেদিন সে ঈশানের বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ ঈশানের একটা কথায় তার পুরো সাম্রাজ্য তাদের ঘরের মতন ভেঙে পড়ল। সে প্রথমবার বুঝতে পারে যে তার ছোট ভাইয়ের ক্ষমতা এখন তার চেয়েও 1000 গুণ বেশি। আরমান ফিসফিস করে বলে, আমি এটা কি করলাম? আমি নিজের ভাইকে চিনতে পারলাম না। সাজেদা, সব তোমার জন্য, সব। এই 5 স্টার হোটেলে প্রেস কনফারেন্স হলো। পরের দিন ঈশান আহমেদ একটি প্রেস কনফারেন্সে ডেকেছে। পুরো দেশের মিডিয়া সেখানে উপস্থিত। ঈশান মঞ্চে ওঠে, তার সাথে সামিয়া এবং তার আইনজীবী মিস্টার আব্দুল। ঈশান মাইকের সামনে এসে দাঁড়ায়। তার মুখে আজ কোনো রাগ বা প্রতিশোধের চিহ্ন নেই, বরং এক গভীর শান্তি। আসসালামু আলাইকুম। আজ আমি এখানে কোনো কোম্পানির বিরুদ্ধে কথা বলতে আসিনি। আমি এখানে এসেছি একটা সত্যি কথা বলতে। একটা সত্যি যা প্রায় 5 বছর ধরে আমার ভেতরে চাপা ছিল। আপনারা সবাই জানেন, প্রায় 5 বছর আগে আমি ড্রাগস রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলাম। আমাকে আমার নিজের বাড়ি থেকে আমার নিজের ভাই পুলিশের হাতে তুলে দিয়েছিল। সেদিন সবাই আমাকে দোষী ভাবছিল, কিন্তু একজন ছিল যে আমাদের বিশ্বাস করেছিল। পুরো হল স্তব্ধ হয়ে যায়। ঈশান একবার সামিয়ার দিকে তাকায়। সামিয়া তাকে, আমাকে ফাঁসানো হয়েছিল, আর এই ষড়যন্ত্রটা করেছিল আমার নিজের ভাবি, তৎকালীন এমপি এবং বর্তমান টেক মিনিস্টার সাজেদা বেগম। এই কথা বলার সাথে সাথে পুরো হলে হইচই পড়ে যায়। সাংবাদিক একের অপরকে প্রশ্ন করতে থাকে। এক সাংবাদিক প্রশ্ন করেন, মিস্টার ঈশান, এত বড় একটা অভিযোগ, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কিন্তু উনি কেন এমনটা করবে? হোয়াট ইজ দি ইট? প্রমাণ? আমার কাছে শুধু প্রমাণ নয়, আমার কাছে কারণটাও আছে। কেন তিনি আমাকে ফাঁসিয়েছিলেন? কারণটা খুব ব্যক্তিগত, খুব নোংরা এবং খুব ভয়ঙ্কর। ঈশান একটু থামে। একটা গভীর শ্বাস নিয়ে সে বলা শুরু করে, যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমার বয়স যখন 17, তখন আমার ভাই আরমান আর সাজেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমি বাড়িতে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করতে শুরু করি। আমার ভাবি তিনি আমার সাথে প্রয়োজনের চেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। প্রথমে আমি ভাবতাম হয়তো তিনি আমাকে ছোট ভাইয়ের মতন স্নেহ করেন, কিন্তু ধীরে ধীরে তার স্পর্শ, তার চাহনি সব কিছুই অসহ্য হয়ে উঠেছিল। তিনি আমাকে একা পেলেই অশ্লীল ইঙ্গিত করতেন, আমাকে জোর করতেন। ঈশানের গলাটা লজ্জা ও ঘৃণায় ধরে আছে। সামিয়া তার কাঁধে আলতো করে হাত রাখেন। তিনি মরিয়া হয়ে উঠেছিলেন আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য। তিনি বলতেন আমার ভাই তাকে কোনো সুখী দিতে পারে না, তাই তিনি আমাকে চেয়েছিলেন। আমি যখন তার এই নোংরা প্রস্তাবে রাজি হইনি, তখন তিনি আমাকে হুমকি দেন, আমার জীবনটা নরক বানিয়ে দেবেন, আমাকে মানসিকভাবে টর্চার করা শুরু করে। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তবুও তার কথায় রাজি হইনি। আর তখন তিনি তার আসল খেলাটা শুরু করেন। পুরো হল নিস্তব্ধ, সবার চোখে তীব্র ঘৃণা আর অবিশ্বাস। তিনি দুটো খেলা একসাথে খেলছিলেন। এইদিকে আমাকে পাওয়ার জন্য তিনি মরিয়া ছিলেন, আর অন্যদিকে আহমেদ ইন্ডাস্ট্রির পুরো দখল নেওয়ার জন্য তিনি আমার ভাইকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিলেন। আমি লক্ষ্য করি
আমার ভাই দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন। তিনি দুর্বল হয়ে পড়েছিলেন, কোনো কিছুই মনে রাখতে পারছিল না। একদিন রাতে আমি ভাইয়ের ঘরে পানি খেতে গিয়ে দরজার বাইরে থেকে যা শুনেছিলাম তা আমার পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল। আমার ভাবি আমার ভাইকে দিনের পর দিন স্লো পয়জন দিচ্ছিলেন, এমন এক ধরনের বিষ যা ধীরে ধীরে মানুষের নার্ভ সিস্টেমকে অকেজো করে দেয়। ঈশান তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে মিস্টার আবদুল্লাহর হাতে দেয়। তিনি ভেবেছিলেন ভাইকে মানসিকভাবে পঙ্গু করে দিলে কোম্পানির সব ক্ষমতা তার হাতে চলে আসবে, আর আমাকে ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে তিনি তার শারীরিক চাহিদাও পূরণ করতে পারবেন। কিন্তু আমি তার ষড়যন্ত্রের কথা জেনে ফেলি, তাই তাকে চ্যালেঞ্জ করি, বলি যে আমি সব সত্যি ভাইয়াকে বলে দেব। আর ঠিক তখনই আমার মুখ চিরতরে বন্ধ করার জন্য আমাকে ড্রাগসের এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন তিনি আমার চরিত্রকে এমনভাবে কালিমালিপ্ত করতে চেয়েছিলেন যাতে আমার কথা কেউ কোনোদিনও বিশ্বাস না করে। মিস্টার আবদুল্লাহ মাইকের সামনে এসে বলে, আর আজ আমাদের কাছে তার সেই ষড়যন্ত্রের প্রমাণ আছে। মিস্টার আবদুল্লাহ ল্যাপটপে পেন ড্রাইভে লাগায় এবং একটি অডিও ক্লিপ প্লে করে। এটি ছিল সাজেদা এবং আরমানের একটি গোপন কথোপকথন, যা আরমান নিজেই অনুশোচনায় দগ্ধ হয়ে রেকর্ড করেছিল। অডিও ক্লিপে সাজেদার কণ্ঠ। কিসের ভয় পাচ্ছ আরমান? ঈশান কিচ্ছু করতে পারবে না। একবার যখন তাকে ফাঁসাতে পেরেছি আবার পারবো। তুমি শুধু আমার কথা মতো মিডিয়ার সামনে মুখ খুলবে, না হলে আমি সবাইকে বলে দিব তুমি জানতে যে আমি তোমাকে স্লো পয়জন দিই, তবুও তুমি ভয়ে লোভে আমার সাথে ছিলে। আর ঈশানের প্রতি আমার দুর্বলতার কথাও যদি জানাজানি হয় তাহলে তোমার পৌরুষ নিয়ে লোকে হাসাহাসি করবে। প্লিজ সাজেদা, এসব করো না। অডিওটা শেষ হওয়ার সাথে সাথে প্রেস কনফারেন্স হলে যেন পারমাণবিক বোমা ফোটে। সাংবাদিকরা উত্তেজনা চিৎকার করতে থাকে। 1 ঘন্টার মধ্যে এই খবরটা দেশের সবথেকে বড় ব্রেকিং নিউজ হয়ে যায়। সমস্ত টিভি চ্যানেলে শুধু একটাই খবর। এদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাজেদাকে অবিলম্বে পদত্যাগ করার নির্দেশ করা হয়। তার পার্টি থেকেও তাকে বহিষ্কার করা হয়। তার বাংলার বাইরে হাজার হাজার মানুষের বিক্ষোভ দেখাতে শুরু করে। মানুষের বিক্ষোভের শব্দ সাজেদা বেগম হায় হায় স্লোগান চলছে। সাজেদা তার বাংলোর ভেতরে বসে টিভিতে নিজের পতন দেখছিল। তার মুখে কোনো ভয় বা অনুশোচনা নেই, বরং এক পরাজিত হিংসা বাঘিনীর ছাপ। ঠিক তখনই পুলিশের একটি বিশাল দল তার বাংলোর গেট ভেঙে ভেতরে ঢোকে। মহিলা ইন্সপেক্টর বলেন, সাজেদা বেগম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। খুনের চেষ্টা, যৌন হেনস্থা এবং ষড়যন্ত্রের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। পুলিশ সাজেদার হাতে হাত করা পরিয়ে দেয়। অন্যদিকে আরমান আহমেদ তার অফিসে বসে ভিডিওটি এই দৃশ্য দেখছিল। তার চোখের দিকে অনুশোচনা অশ্রু গড়িয়ে পড়ছে। সে তার ফোন তুলে ঈশানের নম্বরে ডায়াল করে, কিন্তু ঈশান ফোনটা কাটে না, ধরেও না। আরমানের জন্য হয়তো তার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না। ঈশান আর সামিয়া তখন তাদের ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। শহরের কোলাহল ছাপিয়ে তাদের জীবনে আজ এক অন্যরকম শান্তি। প্রতিশোধ সম্পন্ন হয়েছে, কিন্তু এই জয়ের মধ্যে কোনো উল্লাস নেই, আছে শুধু এক দীর্ঘশ্বাস। সব শেষ হলো ঈশান? না সামিয়া, সবে তো এখন শুরু, একটা নতুন ভারমুক্ত জীবন। ঈশান সামিয়ার হাতটা ধরে তাদের সামনে এসে নতুন ভোরের অপেক্ষায়, যে ভোরে আর কোনো ষড়যন্ত্রের অন্ধকার থাকবে না। কিন্তু দর্শক, গল্প এখানে শেষ হয়নি, আসলে টুইস্ট বাকি আছে, শুনতে থাকুন। সাজেদার গ্রেপ্তারের প্রায় 1 সপ্তাহ পর মুম্বাইয়ের আকাশে সেদিন ঝিরিঝিরি বৃষ্টি। ঈশান তার লিভিং রুমে বিশাল কাচের জানলার পাশে দাঁড়িয়ে বাইরের শহর দেখছিল। তার পাশে সামিয়া, হাতে কফির মগ। তাদের জীবনে এক অদ্ভুত শান্তি। ঠিক তখনই দরজা বেল বেজে ওঠে। এত সকালে আবার কে এলো? ঈশান দরজা খুলতেই দেখে দরজার বাইরে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে আরমান। তার চেহারা রাজ্যের ক্লান্তি, লজ্জা আর অনুশোচনার। পরনে পোশাকেও অযত্নের ছাপ। দেখে মনে হচ্ছে সে গত কয়েক রাত ঘুমায়নি। আরমান তার ছোট ভাইয়ের দিকে তাকাতে পারছে না, তার মাথা নিচু। ঈশান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর দরজা থেকে সরে দাঁড়িয়ে ভাইকে ভেতরে আসার পথ করে দেয়। ভেতরে এসো ভাইয়া। আরমান ধীর পায়ে ভেতরে ঢোকে। সে সোফায় না বসে ঈশানের পায়ের কাছে মেঝেতেই বসে পড়ে এবং হাউমাউ করে কেঁদে ওঠে। আমাকে মাফ করে দিস ভাই, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি মানুষ না, আমি একটা জানোয়ার। নিজের ভাইয়ের সাথে আমি
আমি তোকে চিনতে পারিনি। ঈশান তার ভাইয়ের পাশে মেঝেতেই বসে পড়ে। সামিয়া একটু দূরে দাঁড়িয়ে থাকে, তাতে দুই ভাইয়ের সময় দেওয়ার জন্য। ঈশান আরমানের কাঁধে হাত রেখে বলে, শান্ত হও ভাই, ওঠো, যা হওয়ার হয়ে গেছে। না, কিছুই হয়ে যায়নি। আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম শুধু ভয়ে, লোভে, আর আমার একটা গোপন কথা ঢাকার জন্য। সাজেদা আমাকে ব্ল্যাকমেল করতো। ঈশান। ব্ল্যাকমেল? কিসের ব্ল্যাকমেল? আরমান কান্না ভেজা চোখে ঈশানের দিকে তাকায়। সে আজ তার জীবনের সবথেকে অন্ধকার সত্যিটা প্রকাশ করতে চলছে। প্রেস কনফারেন্সে তুই বলেছিলি সাজেদা বলতো আমি নাকি তোকে কোনো সুখ দিতে পারি না। কথাটা সত্যি ছিল, কারণ আমি কোনোদিন কোনো মহিলাকে শারীরিক সুখ দিতে পারবো না। এই কথাটা শুনে ঈশান এবং সামিয়া দুজনেই স্তব্ধ হয়ে যায়। বিয়ের প্রথম রাতেই সাজেদা এই সত্যিটা জেনে গিয়েছিল। আমি ওকে বলেছিলাম আমরা ডিভোর্স দিয়ে দেই, কিন্তু ও রাজি হয়নি। ও বলেছিল ও আমাকে ভালোবাসে, আমার পাশে থাকবে। আমি বোকার মতো ওর কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু আসলে ও সেই দিনই আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা জেনে গিয়েছিল এবং সেটাকেই ওর সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছিল। আরমানের প্রতিটি শব্দ ছিল তীব্র যন্ত্রণায়। ও আমাকে ভয় দেখাতো, যদি আমি ওর কথা মতো না চলি তাহলে ও মিডিয়ার সামনে আমার এই অক্ষমতার কথা ফাঁস করে দেবে। ভাব, আহমেদ ইন্ডাস্ট্রিজের মালিক, সমাজের এত বড় একজন মানুষ, তার এই সত্যটা জানলে লোকে হাসাহাসি করত। আমার সম্মান, আমার বিজনেস সব শেষ হয়ে যেত। এই ভয়ে আমি ওর হাতের পুতুল হয়ে গিয়েছিলাম। ও যখন তোকে কাছে পেতে চাইতো আমি জেনেও চুপ করে থাকতাম। ও যখন তোকে ফাঁসানোর ষড়যন্ত্র করলো আমি বাধা দিতে পারিনি। আমি একটা কাপুরুষ ঈশান, আমি একটা কাপুরুষ। আরমান আবার কান্নায় ভেঙে পড়ে। ঈশান তার ভাইকে জড়িয়ে ধরে। এত বছর ধরে পুষে রাখা সব রাগ, সব যেন এই এক মুহূর্তে গলে জ্বলে যায়। তুমি আমার বড় ভাই, তোমার উপর আমার কোনো রাগ নেই। তুমি যা করেছো পরিস্থিতির চাপে করেছো, এখন সব শেষ। ওই মহিলা তার পাপের শাস্তি পেয়েছে। ঈশান তার ভাইকে তুলে সোফায় বসায়। সামিয়া এক গাল পান নিয়ে আসে। আহমেদ ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তো শেষ হয়ে যাওনি। তোমার অভিজ্ঞতা আছে, বুদ্ধি আছে। আমরা আবার নতুন করে সব শুরু করব। নতুন করে কিভাবে? আমার তো সব শেষ। না, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি খুলব, আহমেদ স্পোর্টস ফাউন্ডেশন। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরিব কিংবা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করব, তাদের ট্রেনিং দেব, তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। আমি আমার টাকা ইনভেস্ট করব, আর তুমি তোমার বিজনেসের অভিজ্ঞতা দিয়ে সবটা সামলাবে। আমরা একসাথে কাজ করব ভাই, পারবে না? কিভাবে? আমার তো সব শেষ। আহমেদ ইন্ডাস্ট্রিজের নামটাই এখন একটা কলঙ্ক। না, নামটা কলঙ্ক নয় ভাইয়া, শুধু একটা প্রোডাক্ট ভুল ছিল। আহমেদ ইন্ডাস্ট্রির আব্বুর স্বপ্ন, ওটাকে আমরা এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। শোনো, আমার মাথায় আরেকটা আইডিয়া আছে। আমরা আহমেদ ইন্ডাস্ট্রিকে নতুন করে লঞ্চ করব, কিন্তু এবার কোনো এনার্জি ড্রিঙ্ক বা জাঙ্ক ফুড নয়। আমরা তরুণদের জন্য, অ্যাথলিটদের জন্য হেলদি এবং অর্গানিক ফুড প্রোডাক্ট বানাবো। প্রোটিন বার, হেলথ সাপ্লিমেন্ট, স্পোর্টস ড্রিঙ্কস, কিন্তু সব কিছুই হবে 100% ন্যাচারাল। আরমানের চোখে মুখে একটু নতুন আশার আলো ফুটিয়ে ওঠে। আমরা সেটাকেই আমাদের শক্তিতে পরিণত করব। আমরা দেশের সামনে একটা উদাহরণ তৈরি করব যে একটা কোম্পানি ভুল করার পর কিভাবে সততার সাথে ফিরে আসতে পারে। আমি নিজেই নতুন প্রোডাক্ট রেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হব। আমরা ভুল করেছিলাম, কিন্তু এখন আমরা তাদের স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি ভাবি। মানুষ আমাদের বিশ্বাস করবে ভাই, কারণ এবার আমাদের উদ্দেশ্য হবে সৎ। তুই সত্যি এটা করবি আমার জন্য? তোমার জন্য নয়, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আব্বুর স্বপ্নের জন্য। আমরা একসাথে কাজ করব ভাই। তুমি তোমার বিজনেসের অভিজ্ঞতা দিয়ে প্রোডাকশন সামলাবে, আর আমি আমার স্পোর্টস নলেজ দিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর মার্কেটিংয়ে সাহায্য করব। পারবে না?
আরমান অবিশ্বাসের দৃষ্টিতে তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। সে ধ্বংস করতে দিতে চেয়েছিল সেই ভাই তাকে আবার নতুন করে বাঁচার পথ দেখাচ্ছে, তার ভেঙে যাওয়া সাম্রাজ্যকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছে। সে ঈশানকে জড়িয়ে ধরে। আজ দুই ভাইয়ের মধ্যে এক আবেগঘন সত্যিকারের পুণ্যমিলন হয়। কয়েক সপ্তাহ পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এক সন্ধ্যায় ঈশান সামিয়াকে চোখে বেঁধে একটা সারপ্রাইজ দেওয়ার কথা বলে গাড়ি করে নিয়ে আসে। গাড়িটা যখন থামে ঈশান সামিয়ার চোখে বাঁধন খুলে দেন। সামিয়া অবাক হয়ে দেখে সে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। পুরো স্টেডিয়াম খালি, শুধু ফ্লাড লাইটগুলো জ্বলছে। ঈশান, আমরা এখানে? পুরো স্টেডিয়াম খালি, এটা কিভাবে সম্ভব? ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জন্য এতটুকু তো করাই যায়। আমি আজ রাতের জন্য পুরো স্টেডিয়াম বুক করেছি, শুধু তোমার আর আমার জন্য। অবিশ্বাস্য! আমি আমি কি বলবো বুঝতেই পারছি না। কিছু বলতে হবে না, শুধু আমার সাথে চলো। ঈশান সামিয়াকে নিয়ে মাঠের ঠিক সেন্টারে নিয়ে যায়। সামিয়া, আমার জীবনটা এই মাঠের মতোই ছিল, অনেক বড়, কিন্তু একদম খালি অন্ধকার। তারপর তুমি এলে, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস আমার জীবনে এই ফ্লাড লাইটের মতো আলো নিয়ে এলো। তুমি আমার ভাঙা জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলেছ। ঈশানের কথা বলতে বলতে সামিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। তার হাত থেকে একটা ছোট্ট বাক্স বের করে খোলে, যার ভেতরে একটা হীরের আংটি চিকচিক করছে। স্টেডিয়ামে বিশাল স্কোরবোর্ডের স্ক্রিনটা জ্বলে ওঠে। উইল ইউ ম্যারি মি সামিয়া? তুমি কি আমার এই নতুন জীবনে আমার প্রত্যেকটা ভোরের সঙ্গী হবে? তুমি কি ঈশান আহমেদের স্ত্রী হবে সামিয়া? সামিয়া চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ছে। সে কাঁদছে আর হাসছে। আমি তো কবে থেকেই আপনার। হ্যাঁ ঈশান, হ্যাঁ। ঈশান আংটিটা সামিয়ার আঙ্গুলে পরিয়ে দেয়। সে উঠে দাঁড়িয়ে সামিয়ার নিজের বাহুবদ্ধ জড়িয়ে ধরে। খালি স্টেডিয়ামে সাক্ষী থাকে তাদের ভালোবাসার পূর্ণতার। যেই বলা সেই কাজ। 1 মাস পরে একটি জমকালো বিষয় অনুষ্ঠান আজ হোটেলে। ঈশান এবং সামিয়া বিয়ে, মুম্বাইয়ের সবথেকে জমকালো বিয়েগুলোর একটি। কাবুলে বর কনে দুজনেই রানীর মতন লাগছিল। ঈশান পাশে দাঁড়িয়ে তার ভাই আরমান, যা চেহারা এখন শান্তি আর গর্বের ছাপ। তাদের বিয়েতে খেলার জগৎ এবং বিনোদনের জগতের সমস্ত বড় তারকার উপস্থিত ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড পুরো টিম, ভারতীয় ক্রিকেটের দলের অধিনায়ক, বলিউড সুপারস্টার সবাই এসেছিল তাদের শুভেচ্ছা জানাতে। একজন বিদেশি ফুটবলার বলেন, Congratulations, Ishan. She is beautiful. You are lucky man. I know. I am the luckiest. জেলার কোরেশি এবং আইনজীবী আবদুল্লাহ সেখানেও ছিল। তাদের মুখে ছিল তৃপ্তির হাসি। জেলার কোরেশি ঈশানের মাথায় হাত রেখে বলে, বলেছিলাম না তোমার পায়ে জাদু আছে। তুমি শুধু মাঠেই যেতনি, জীবনেও জিতে গেছো ছেলে। খুব খুশি থাকো। তাদের নতুন বাড়ির বাগান আলিবার্গ। প্রায় 5 বছর পর ঈশান ফুটবল থেকে অবসর নিয়েছে। সে এখন আরমানের সাথে তাদের আহমেদ স্পোর্ট ফাউন্ডেশন চালায়, যা এখন দেশের সবথেকে বড় স্পোর্ট একাডেমি। তারা আলিবাগের সমুদ্রের ধারে একটা বিশাল বাড়ি বানিয়েছে। এক বিকেলে ঈশান তার 4 বছরের ছেলে জায়ানের সাথে বাগানে ফুটবল খেলছিল। জায়ান অবিকল, ছোটবেলায় ঈশানের মতন দেখতে। জায়ান দৌড়ে এসে বলটা কিক করে বলে, গোল বাবা, আমি গোল করেছি। ঈশান হেসে ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, ওয়াও, কি দারুণ গোল! তুমি তো আমার থেকেও ভালো খেলো। বারান্দায় ইজি চেয়ারে বসে সামিয়া এই দৃশ্য দেখছিল। তার মুখে একরাশ শান্তি আর ভালোবাসা। তার জীবন আজ পরিপূর্ণ। বাবা, আমি তোমার থেকে বড় ফুটবলার হব। ঈশান হেসে ছেলের কপালে চুমু খেয়ে বলে, তোমাকে তো হতেই হবে আমার চ্যাম্পিয়ন। এই দুজন মিলে কি ষড়যন্ত্র হচ্ছে শুনি? ঈশান সামিয়ার দিকে তাকিয়ে চোখ টিপে বলে, ষড়যন্ত্র নয়, স্বপ্ন দেখা হচ্ছে, আমাদের ছেলের স্বপ্ন। ঈশান জায়ানের কোলে নিয়ে সামিয়ার পাশে এসে বসে। সামিয়া তার মাথাটা ঈশানের কাঁধে রাখে। সূর্য ডুবছে, পশ্চিম আকাশে আবিরের রং। তাদের 3 জনের হাসির শব্দে বাগানটা ভরে ওঠে। যে জীবনে একসময় ঝড়ের পূর্বাভাস ছিল, আজ সেখানে শুধু নতুন ভোরের আলো আর অফুরন্ত ভালোবাসা। তাদের জীবনে আর কোনো অপূর্ণতার নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালোবাসার কুঁড়ে ঘরে আরও একটি নতুন গল্প এখানেই শেষ হলো।
গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।